আচ্ছা, আমার ভয়েস তো ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, কালকে আমি যেসব বিষয় দেখাইছিলাম বলতে গত ক্লাসে, আচ্ছা আপনারা সবাই একটু মাইকগুলো মিউট করে রাখেন। আচ্ছা, সবাই মাইকগুলোকে মিউট করে রাখি। ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা, তো আমার ভয়েস শোনা যায়, তাই তো? তো গতদিন আমরা ফাইল ওপেন সেভ এবং পেইন্ট টুলের কিছু কাজ দেখছিলাম। আপনারা কি সবাই বাসায় সেটা প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া করেছি। জি ভাইয়া করছি একটু। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কি মানে গতদিনের ক্লাসের ব্যাপারে? না ভাইয়া কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা নতুন প্রজেক্ট নিয়ে শুরু করে দিই। ল্যাপটপ থেকে ঢুকলে ইমেল আইডি চাচ্ছে ওখানে। অ্যাডোবি অ্যাকাউন্টের জন্য চাচ্ছে? না, ল্যাপটপ দিয়ে আমি যখন জয়েন করতেছি তখন আপনার ওখানে ইমেল অ্যাড্রেস আসছে, আর কিন্তু মোবাইল থেকে ঢুকতে পারছি। জুমে ল্যাপটপ দিয়ে লগইন করার সময়? জি আচ্ছা, জি। জুমে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যে ফেসবুক দিয়ে কন্টিনিউ করে দিন কিংবা একটা অ্যাকাউন্ট সাইন আপ করুন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া। আচ্ছা, তো হ্যালো আমাদের কথা বলে শেষ হলে আমরা মিউট করে রাখি। হ্যাঁ বলেন ভাইয়া। বলেন। আমি শুনতেছি, আপনি বলেন। আচ্ছা আচ্ছা ভাই ভাইয়া মাত একটু কাটা কাটা আসতেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমার কথাও ক্লিয়ার বোঝা যায় না? জি ভাইয়া ক্লিয়ার বোঝা যাচ্ছে, ওনার মনে হয় নেট প্রবলেম। বোঝা যাচ্ছে ভাই, আচ্ছা, অথবা নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। কারো কোনো প্রশ্ন ছিল গত ক্লাসের ব্যাপারে? ভাই। জি বলেন। বলেন। বলেন, শুনতেছি। আচ্ছা, আপনার নেট সমস্যা করতেছে, আমরা পরে আপনার কথা শুনতেছি। তো আমি শুরু করতেছি, তার আগে সবাই একটু আমাকে জানান যে আমার ভয়েস ঠিক আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আপনার কাজ ঠিক আছে ভাই। স্ক্রিন দেখা যায়, তাই তো? বলছি আমার কাছে ফটোশপ আছে, আপনি যেটা দেখেন এটা নাই। ফটোশপ দিয়ে করা যাবে? জি, ফটোশপ দিয়ে কি করা যাইব কিনা সেটা জিজ্ঞাসা করছি। ফটোশপ দিয়ে করা যাবে না, ভেক্টর ট্রেসিং এর কাজ। ফটোশপের কি আলাদা, তো আমরা চেষ্টা করব সব ইলাস্ট্রেটর দিয়ে করতে, কারণ ইলাস্ট্রেটরে হচ্ছে ফটোশপে মূলত রাস্টার বেস কাজ করা হয়, আর ইলাস্ট্রেটরে ভেক্টর বেস। রাস্টার বেস ভেক্টর বেস আমি গত ক্লাস আলোচনা করছিলাম। তো
ফটোশপে যদি কাজ করেন সেটাকে ইলাস্ট্রেটরের মধ্যে যেমন জুম করলে সেটার কোয়ালিটি ফাটে না, সেই জিনিসটা পাবেন না, যেটা ইলাস্ট্রেটরে পাওয়া যায়, বলতে ভেক্টর ফাইল তৈরি করা যায় কিন্তু ফটোশপে সেটা যায় না। তো সেজন্য আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর ট্রেসিং এর কাজটা করতে হবে। তো আমরা শুরু করতেছি। এখানে বিভিন্ন টুলস আছে। আমি কালকে ফাইল কিভাবে সেভ করবেন, ওপেন করবেন, ইম্পোর্ট করবেন, কালার মোড সিস্টেম, নতুন ফাইল নেওয়া, সব ব্যাপারে কথা বলছিলাম। তো এখন হচ্ছে আমরা কিছু টুলস এর ব্যাপারে জানবো, তারপর কাজ করতে করতে বাকি যেসব টুলস এবং ফাংশন আছে সেগুলোর ব্যাপারে জানবো। তো প্রথমে এটা হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল, তারপরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এই দুইটার কাজ কি? সাপোজ আমি একটা শেপ নিলাম, এই যে উপরে দেখেন যেটাকে একেবারে বক্সের মতো কালার দেখা যাচ্ছে সেটাকে ফিল কালার বলে, সাইডে যেটা বর্ডারের মতো আছে সেটাকে বলে স্টক কালার। তো এই যে এই বক্সটাতে সরি এই যে এই বক্সটাতে হচ্ছে বক্সটার মাঝে কোন কালার আছে? সাদা কালার, এবং সাইডে যে বর্ডার দেখতে পাচ্ছি সেটা কিন্তু কালো কালারের একটা বর্ডার আছে। এগুলো কি দেখা যায়? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই মাঝের কালারটাকে আমরা কি কালার বলতেছি? ফিল কালার হ্যাঁ, আর সাইডের কালারটাকে? স্টক কালার। আচ্ছা, তো মাঝেরটা হচ্ছে ফিল কালার, সাইডেরটা হচ্ছে স্টক কালার। এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক যদি করি, তারপরে যে কোনো একটা কালার দিয়ে যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে সেটা সেই কালারে পরিণত হয়ে যাবে। ভাইয়া প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কি ওইটার উপরে ক্লিক করা লাগবে? সত্য? এই যে এখানে সাইডে যে বক্স দুইটা আছে, একটাকে ফিল একটা স্টক বক্স বলা হচ্ছে, এই যে ফিলের উপর ডাবল ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে এখানে যদি আপনাদের অপশন থাকে সেখান থেকে হচ্ছে আমরা এখানে যে কোনো একটা প্রিসেট কালার দিয়ে দিতে পারি। আপনাদের সবার কি সবার ইলাস্ট্রেটরে কি এই অপশনটা আসে উপরে যে অপশনটা আছে? হ্যাঁ ভাইয়া আসে। হ্যাঁ ভাইয়া আসে। আচ্ছা, অনেকেরই হচ্ছে ওই উপরের অপশনটা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার উইন্ডোজ থেকে এটাকে কাস্টমাইজ করা যায়। যেমন এই যে লেয়ারের অপশন, তারপর এখানে অনেক কিছু টুলস আছে যেগুলো হচ্ছে সব সময় এখানে থাকে না কিংবা অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে আমরা উইন্ডোজে গিয়ে সাপোজ এই যে লেয়ার বাটন, এটা হচ্ছে layer। এটাকে যদি আমরা অফ করে দিতে চাই তাহলে হচ্ছে মানে আবার যদি অন করতে চাই তাহলে এখানে ক্লিক করলে লেয়ার এখানে শো করে দিবে। তো যেটা বলতেছিলাম মুভ টুলের কাজ কি? মুভ টুল দিয়ে হচ্ছে আমরা কোনো একটা অবজেক্টকে কিংবা লেয়ারকে আমরা মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা সব টুলসই এখন জানবো না বা শিখবো না, আমরা ধীরে ধীরে কাজ করতে করতে সবগুলি। হ্যাঁ বলেন। আমার তো ইলাস্ট্রেটরে আপনারা যে উপরে যে ছোট যে কালার পরিবর্তনের যে বক্স ওটা তো আসতেছে না। আচ্ছা, ইলাস্ট্রেটরের উপরে থেকে এখানে আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটাকে শেষ করবো, পরে এসব ব্যাপারে কথা বলতেছি। আচ্ছা, তো প্রথমে আমরা কথা বললাম মুভ টুলের ব্যাপারে, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল। এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ভাইয়া কারোর মাইক মনে হয় ওপেন। আচ্ছা, সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা একটু নিজ দায়িত্বে মিউট করে রাখবেন, নয়তোবা এখানে বারবার গিয়ে মিউট করাটা আমারও সময় খাচ্ছে, আপনাদেরও সময় খাচ্ছে কিন্তু। তো ডিরেক্ট সিলেকশন টুল এর কাজ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা পয়েন্ট আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা বলার পরে আমরা নিজ দায়িত্বে মাইকটাকে অফ করে রাখবো।
তো এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টকে যদি আমরা আলাদা আলাদা ভাবে মনে করেন কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে আমরা এটাকে যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবো। যেমন আমাদের সাপোজ ভেক্টর ট্রেসিং এর সময় কোনো একটা লাইন একটু বাঁকা হয়ে গেছে, তখন সেটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যে কোনো ভাবে মুভ করতে পারি, শুধু পয়েন্টটাকে বক্সটাকে ছাড়া। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমরা কি একটা বৃত্তর মতো কিছু দেখতে পাচ্ছি জি ভাই, জি প্রতিটা ভাই। পয়েন্টের কোনায়। হ্যাঁ ভাইয়া এই দেখতে পয়েন্ট, পাচ্ছি। তো এই এখানে যদি আমরা ক্লিক করি, জাস্ট একটা পয়েন্টে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি সেটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করি, তাহলে হচ্ছে শুধু সেই পয়েন্টটা রাউন্ড হবে। আর যদি হচ্ছে আমরা সবগুলোকে একবারে ধরে মানে কোনোটাকে সিলেক্ট না করে ডিরেক্ট একটা পয়েন্টে চিপে ধরে যদি সেটাকে মাঝের দিকে টানি, তাহলে হচ্ছে সেটা সবগুলো পয়েন্টকে সমানভাবে রাউন্ড করে দিবে। তো এইগুলো হচ্ছে মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ওই কালকে আমরা পয়েন্টারে কি বলে ভাই? জি, ওই পয়েন্টারে কি বলে? এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। আর কালকে আমরা পেন টুলের কাজ শিখছিলাম। পেন টুলের আশা করছি সেখানে আর কোনো কিছু দেখাতে হচ্ছে না, তো আমি সেখানে ডিরেক্ট সিলেকশনের কাজটা, ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখা দিচ্ছি। এখন মনে করেন আমি একটা ওয়াটার ড্রপ টাইপের কিছু বানাতে যাচ্ছি। তো সাপোজ এখানে এই পয়েন্টটা একটু মানে খারাপ হয়ে গেছে, এখন আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে এই পয়েন্টটাকে। তো তখন আমরা কি করব, এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে পয়েন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর সিলেক্ট হইলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোতে যেমন ভিতরে একটা সাদা বক্স আছে, এখানে কিন্তু সিলেক্ট করার পরে সেখানে সাদা বক্সটা থাকতেছে না। তো আমরা সেখানে যদি ক্লিক করে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, মানে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা সেখানে যে কোনো ভাবে সেটাকে আগায় নিয়ে গিয়ে পিছায় নিয়ে গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। এবং যখন আমরা পেন টুল নিয়েছিলাম তখন সেখানে আমরা কালকে বলছিলাম যে এখানে একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেল দিয়ে হচ্ছে আমরা কিছুটা অ্যাডজাস্ট করতে পারি। তো আমি যদি হ্যান্ডেলে ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাবেন, একটা মিনিট, এই যে দেখেন হ্যান্ডেল ক্লিক করে আমরা হচ্ছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো আমাদের কাঙ্ক্ষিত যে শেপটা থাকতেছে সেই শেপটাকে নিতে গেলে হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা মানে যখন কোনো কিছু একটাকে মানে কোন একটা আর্ট করছি সেটাকে যখন আমাদের আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্টের সময় আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে বেশিরভাগ সময় ব্যবহার করি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে যে কোনো পয়েন্টকে যখন অ্যাডজাস্ট করতে হয় তখন সেটাকে ব্যবহার করি। আর মনে করেন পুরো শেপটাকেই যদি আমাদের সরাইতে হয় তাহলে হচ্ছে এই সিলেকশন টুল, শুধুমাত্র যেই সিলেকশন টুল আছে এটাকে আমরা ব্যবহার করি। এখন আপনারা যদি প্রতিটা টুলের উপরে যদি আপনাদের কার্সরটাকে রাখেন, তাহলে হচ্ছে সেখানে সেটার নাম এবং শর্টকাটটা সহ চলে আসতেছে। যেমন ডিরেক্ট শুধুমাত্র সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, ডিরেক্ট সিলেকশন টুলের হচ্ছে এ, পেন টুলের পি। তো এগুলো আমরা আপাতত ভাবে মুখস্থ করব না, যদি কেউ মুখস্থ করতে পারেন মুখস্থ করলে ভালো। মূলত এগুলো কাজ করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। এখন কথা হচ্ছে সাপোজ এখানে একটা শেপ আমরা তুলছি, এখন বিভিন্ন লোগো থাকে না যেগুলো, এখানে যে শেপটা থাকে সেখানে এর পাশের শেপটা হচ্ছে তার মিরর হয়, মানে সেটার প্রতিবিম্ব, মানে এখানে যেরকম আছে ঠিক সেরকমটাই কিন্তু উল্টো সাইড থেকে এই পাশে একটা শেপ হয়। তো আমরা যদি এই শেপটাকেই রেখেই যদি তার পাশে উল্টাইতে চাই, আমি একটা স্যাম্পল দেখাই আগে, একটা মিনিট। আমরা যদি এই জিনিসটাকে লক্ষ্য করি, এটা আর এটা কিন্তু মিরর টাইপের, এই দুইটা মিরর টাইপের না? মানে জি ভাই, এখানে ভাইয়া। এটা যেরকম আছে, একটা এটা সোজা একটা উল্টা, কিন্তু জিনিস দুইটা একই। হ্যাঁ, একটা এইদিকে আর আরেকটা এইদিকে। তো আমরা যখন এটা তো সিম্পল শেপ, এখন এটাকে যদি অ্যাকুরেট ভাবে আমরা এটাকে সেম টাইপের মিরর যদি বানাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট
রিফ্লেক্টে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এটাকে কোন পাশ দিয়ে মিরর করব, হরিজন্টাল ভাবে, মানে হচ্ছে উপরে আর নিচে যেটা আছে সেটার প্রতিবিম্ব তৈরি হবে। মানে আমি একটা সেকশন দেখাই, একটা মিনিট। আচ্ছা, তো সরি, তো এখন কথা হচ্ছে আমরা আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাই। তো এখন হরিজন্টালি বলতে কি বোঝানো হচ্ছে, আমরা সাপোজ এ থেকে বি, আমরা এই মাথাটাকে এ ধরি। আপনারা একটু কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা, তো প্রথমে আমরা এই উপরের অংশটাকে যদি এ ধরি, নিচের অংশটাকে যদি বি ধরি, তাহলে এখন আমাদের এই শেপটাকে ঘুরাইতে হবে, এটাকে বি পজিশনে আনতে হবে এবং বি পজিশনটাকে এ পজিশনে আনতে হবে। মানে সম্পূর্ণটাকেই হচ্ছে ঘুরাই দিতে হবে যেন শেপটা ঠিক থাকে কিন্তু শেপটা একটু উল্টা হয়, আগেরটার একটা মিরর ইমেজ হয়। তো এক্ষেত্রে আমরা হচ্ছে হরিজন্টাল রিফ্লেক্ট অপশনটাকে ইউজ করব। তাহলে কি হবে, এ চলে আসবে বি এর জায়গায়, বি চলে আসবে এ এর জায়গায়। এখন আমরা যদি ওকে চাপি তাহলে কি হয়ে গেল দেখেন দেখি, আগে ছিল এটা, হয়ে গেল এটা, তাই না? তার মানে উপর থেকে নিচে একটা মিরর ইমেজের মতো হয়ে গেছে। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই শেপটা আছে এবং এই শেপটাও আছে, তাই না? তো এটাকে রাখার পরে আমরা যদি এটার একটা মিরর ইমেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? এখন এটাকে আবার আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাই, তারপরে হচ্ছে আবার আমরা হরিজন্টাল সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা যদি এখানে চাইলে কিন্তু আমরা প্রিভিউটাকে অন অফ করে দেখতে পারি, মানে আমাদের আগের পজিশনটা কি পরের পজিশনটা কি, প্রিভিউটাকে অন অফ করে দেখতে পারি। আর হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে এটা এভাবে থাকবে এবং আরেকটা নতুন শেপ তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে তার মিরর ইমেজ হবে। তো সেখানে যদি আমরা কপিতে ক্লিক করি তাহলে হচ্ছে সেটা আরেকটা কপি হয়ে গেল। আমাদের মিটিং আর 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, মানে মিটিং এর টাইম 10 মিনিট আছে, তো আপনাদেরকে এরপরে আবার জয়েন হতে হবে। আচ্ছা, তো এখন কি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে এটার কিভাবে মিরর ইমেজ তৈরি করবেন এবং একটা ডুপ্লিকেট কপি তৈরি করবেন? জি স্যার, পাইছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা হরিজন্টালি করলাম। এখন যদি আমরা সি কে ডি এর পজিশন এবং ডি কে সি এর পজিশনে আনতে চাই তাহলে আমরা কি করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যালে যদি ক্লিক করি, এখন প্রিভিউ যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সি ডি এর পজিশনে চলে আসছে এবং ডিটা সি এর পজিশনে চলে আসছে। এখন যদি আমরা কপি দেই তাহলে এটা একটা কপি তৈরি হয়ে গেল। তো এখন আমরা কম্পেয়ার করতে পারতেছি যে আমাদের আগে কি ছিল এবং পরে কি আছে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে ট্রান্সফর্ম টুলের ব্যাপার। এখন আমরা যদি এটাকে একটু ঘোরাইতে চাই, কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা আবার ট্রান্সফর্ম থেকে মানে রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেট করে হচ্ছে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে ঘোরাবো, সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে প্রিভিউ দিলে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সেটাকে ঘুরাই তাহলে হচ্ছে সেটা এরকম ভাবে অ্যাঙ্গেলে আসতেছে। এখন আমরা যদি এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করি, আচ্ছা আমি অন্য একটা শেপ দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আচ্ছা, সাপোজ আমি
এই যেই বাহুটা আছে এটাকে যদি আমি ঘোরাইতে যাই সেক্ষেত্রে ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে এখানে যদি আমি 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেই তাহলে প্রিভিউটা হচ্ছে এরকম। তো এখন আমি হচ্ছে সেখানে যদি কপি দেই কিংবা যদি সেটাকে ওই ফাইলটাকে যদি ঘোরাইতে যাই সেক্ষেত্রে ওকে, আর যদি একটা ডুপ্লিকেট ফাইল সেটার ডুপ্লিকেট ফাইলকে যদি আমি ঘোরাইতে চাই তাহলে সেক্ষেত্রে কপি দিলাম। তাহলে আমার কি হলো এখানে ওই ফাইলটা থাকা অবস্থায় আরেকটা নতুন ফাইল একটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাই তো? এখন আমি এখন যেই অপশনটা মানে এখন যে কাজটা করলাম, মানে এটা এই অবস্থায় ছিল, এটাকে হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। এখন আমি যদি চাই এই এই অ্যাকশনটাকে আবার রিপিট করব, তাহলে যদি আমি কন্ট্রোল ডি চাপি তাহলে ওই জিনিসটা আবার রিপিট হয়ে যাবে। আমি যদি দেখাই আরেকটু, এই যে দেখেন এই ফাইলটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি এটাকে কপি করতে চাই, অল্টার চিপে ধরে একটা কপি নিলাম। অল্টার চিপে ধরে যদি আমি আবার বলতেছি এই বাহুটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা অল্টার চিপে ধরে এটাকে একটা টান দিই, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় যদি এটাকে ধরে আমরা টান দেই, আরে তেরি সিলেক্ট হচ্ছে না, আমি একটা বক্স দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো সাপোজ আমি এই বক্সটার একটা ডুপ্লিকেট নিব, তো আমরা চাইলে হচ্ছে সেখানে যদি আমরা চাই সেটাকে একটা মিরর ইমেজ নিব, চাইলে সেটা ভাবেও আমরা ডুপ্লিকেট করতে পারি। কিন্তু যেহেতু এটার কোনো মিরর তৈরি করতে আমাদের হবে না এবং ওখানে যাওয়া অপশনের একটা ঝামেলা আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করলাম, সরি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার চিপে ধরে যদি টান দেই তাহলে হচ্ছে তার একটা কপি তৈরি হয়ে গেল। এখন যদি আমরা শিফট চেপে ধরি তাহলে আমরা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে সেটাকে নিতে পারবো। যে দেখেন আমার কিন্তু এখন অ্যালাইনমেন্ট ঠিক নেই, মানে এটা আর এটা সমান লাইনে নাই। তো আমি যদি শিফট চেপে ধরি দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা লাইনের মধ্যে চলে আসছে। আচ্ছা, তো এখন যদি আমি এই স্টেপটাকে আবার করতে চাই, মানে এখান থেকে একটা কপি নিলাম তারপর এটা অটোমেটিক আবার কপি হবে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি চাপতেছি তাহলে কি মানে একই নির্দিষ্ট দূরত্ব পর পর বারবার সেটা হচ্ছে কপি হয়ে যাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এখন এটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন আমি যদি দেখাই, যদি এই ঘরটাতে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে একটা জানালা আছে, এখানে একটা জানালা আছে। তো এই জানালাগুলো হচ্ছে আমি কিভাবে করছি আর কি, এটাকে দেখালে ভালো হবে। আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। এখন এটা থেকে এখানে আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটা জানালা, মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর একটা একটা করে জানালা থাকতেছে। আচ্ছা, এটা ল্যাগ করতেছে, একটু অপেক্ষা করি আমরা। আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি একটা, এখানে অলরেডি দেখাচ্ছি একটা। আচ্ছা, এটা হয়ে গেছে একটু। আচ্ছা, তো জুমে তো বেশি সমস্যা করতেছে। আপনারা কি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওই ক্লিয়ার আছে। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার শুনতে পাচ্ছি। কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতেছি এখন। শেয়ার করা স্ক্রিনে আমি এ পর্যন্ত সেখানে জাস্ট একটা জানো। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ বলেন।
আচ্ছা, আমরা আবার দেখি। এখানে একটা জানালা আছে, আমরা যদি এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর মানে বারবার একই নির্দিষ্ট দূরত্ব পর পর একটা করে কপি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অল্টার চিপে ধরে সেটার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু এখানে সেট হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, এখানে যতটুকু দূরত্ব আছে এর পরের স্টেপটাও ততটুকু দূরত্ব মেনটেন করেই কপি হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি চাপতেছি, একটা একটা করে কপি হয়ে যাচ্ছে। স্ট্রিমিংটা একটু স্লো হচ্ছে, আপনারা এখনই দেখতে পারবেন। আচ্ছা, এভাবে কি কাজ করা যায়? মিটিং আর মনে হয় 1 মিনিট আছে। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, স্ক্রিনটা জুমে স্লো স্ক্রিন আছে। মিটিং তো বন্ধ, তো যেটা অফ হয়ে বলতেছিলাম, যাবে মনে হয় এখন। হ্যাঁ বলেন। আচ্ছা, অফ হয়ে গেলে আমরা আবার একটা নতুন লিঙ্ক দিব, সেখানে জয়েন নিন। জি ভাই। আর জুমে মেবি বেশি সমস্যা করতেছে, আমরা গুগল মিটেই ব্যাক হই, কি বলেন সবাই? জি ভাই, কালকে জি ভাইয়া কালকে গুগল মিটাই সহমত স্যার। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার করি। ভাইয়া গুগল মিটের রেকর্ডের অপশনটা খুঁজে পাচ্ছি না আমি। গুগল মিটের রেকর্ড অপশন থাকে না, আপনাকে জুমে গিয়ে নতুন একটা মিটিং ক্রিয়েট করে সেখান থেকে আপনি স্ক্রিন এবং সাউন্ডটাকে শেয়ার করে দিবেন আগে, তারপরে সেখান থেকে রেকর্ড করলে, স্ক্রিন রেকর্ড করলে সেটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার মনে হয় গুগল মিট একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করে নিলে তারপর রেকর্ড করা যায়, আমি যতটুকু জানি। আচ্ছা, দেখতে হবে সেটা পরে। তো আমরা আবার ব্যাক করি আমাদের ক্লাসে, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া আপনি যেটা একটু বলতেছিলাম লক্ষ্য এখন। করেন আমার লাইভ ভিডিওটা এখনো কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আগের মিটিংটা আমার অলরেডি কনভার্ট হয়ে গেছে, আমি রেকর্ড শুরু করে দিছি এটা। তো আপনার যখন সেটা শেষ হয়ে যাবে, আপনি নতুন করে রেকর্ড চালু করিয়েন, কারণ আমার কারেন্ট চলে গেলে এই রেকর্ডটা থাকবে না। প্রথমে একটু সময় যাক, এটা ব্যাপার না। তো যেটা বলতেছিলাম, আমরা যদি এটার একটা ডুপ্লিকেট নিতে যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, অল্টার চিপে ধরলে এখানে আমাদের দেখতে পাচ্ছি মানে কার্সরটাকে একটু কার্সর অন্যরকম হয়ে গেছে। এখান থেকে যদি আমরা এখন ক্লিক করে যদি সরাই নিই মাউসটাকে, সেক্ষেত্রে এটা নতুন একটা ফাইলে তৈরি মানে নতুন একটা অবজেক্ট হিসাবে কপি হয়ে আসবে। এখন যদি শিফট চেপে ধরি তাহলে অ্যালাইনটা পারফেক্ট হবে। লাইক আমি যদি এখানে শিফট চেপে ধরি তাহলে লাইনটা এই লাইনে হয়ে মানে পারফেক্ট থাকতেছে, কিংবা এখানে নিয়ে আসলে এদিকে পারফেক্ট থাকতেছে। তো এটা তখন দরকার হবে যখন আপনাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিংবা একই লাইনে একাধিক শেপ কিংবা একাধিক অবজেক্ট
একখানে নিয়ে যেতে হবে বা কপি করতে হবে, তখন হচ্ছে আমরা কপি করলে শিফট চেপে ধরে কপি করব। এখন কথা হচ্ছে এখানে আমরা সাপোজ 4টা অবজেক্ট নিয়ে নিলাম, 4টা শেপ নিয়ে নিলাম। এখন আমরা যদি এই 4টাকে গ্রুপ করতে চাই তাহলে আমরা কি করব, 4টাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি চাপলে এগুলো গ্রুপ হয়ে যাবে। এখন গ্রুপ হলে কি হবে, আমরা সাধারণত জানি যে গ্রুপ মানে হচ্ছে একত্রিত হওয়া। তো গ্রুপ, এখন আমরা 4টাকে ধরে আমরা কন্ট্রোল জি চাপছি, গ্রুপ করে দিছি, কিংবা আমরা চাইলে মাউস দিয়ে ডিরেক্ট এটাকে গ্রুপ করতে পারবো। 4টাকে সিলেক্ট করে যে কোনো একটা শেপের উপরে গিয়ে রাইট ক্লিক করলে গ্রুপ অপশন আসতেছে, এখান থেকে আমরা এটাকে গ্রুপ করে দিতে পারবো। তো গ্রুপ করলে আমরা হচ্ছে যদি যে কোনো একটা শেপকে মুভ করতে চাই সেক্ষেত্রে সবগুলোই একসাথে মুভ হয়ে যাবে। বুঝতে পারছি গ্রুপের কাজ কি? আমরা যদি এর মাঝের গ্যাপটাকে সমান রাখতে চাই এবং হচ্ছে সবগুলোকে এই গ্যাপ গুলো সমান রেখে এবং সাইজ গুলো সমান রেখে সবকিছু ঠিক রেখে যদি এই সবগুলো জিনিসকে একসাথে মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি চাপলে কিংবা মাউসের রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক করলে হচ্ছে এগুলো গ্রুপ হয়ে যাবে। তখন আমরা চাইলে যে কোনো একটাতে ক্লিক করলে সবগুলো একবারে মুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটাকে গ্রুপ করলাম, এখন আমার কোনোভাবে এটাকে আনগ্রুপ করার প্রয়োজন, তখন আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ অপশনে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি ক্লিক করি, কোনোটাতে ক্লিক করে যদি সরাইতে চেষ্টা করি সবগুলোই আলাদা আলাদা ভাবে সরে যাচ্ছে। এখন সাপোজ আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, মানে অনেকগুলো এখানে গ্রুপ আছে এখানে, তো এক একটাকে এক এক কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন সাপোজ এখানে অনেকগুলো গ্রুপ আছে, এখন আমি যদি এটাকে আনগ্রুপ করতে যাই, আর কিছু লেয়ার নেই, তাহলে হিজিবিজি হইলে ব্যাপারটা বুঝতে ইজি হবে। আচ্ছা, এখন এখানে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো অবজেক্ট আছে। এখন আমরা যদি চাই কোনো একটা লেয়ারের উপরে কাজ করতে, সাপোজ এই বক্সটাকে একটু, এই শেপটাকে একটু ছোট করতে হবে, তখন আমরা কি করব, যদি এটাকে আমরা চাইলে আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করলে তখন কি হচ্ছে, আমরা যেমন একটু আগে এটাকে এভাবে সিলেক্ট করলে উপরে থেকে টেনে ধরে এখানে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে যদি আমরা উপরে থেকে টেনে ধরে সিলেক্ট করি তাহলে দেখেন সবগুলোই কিন্তু একেবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। কিংবা আমাদের সবগুলো যদি আনগ্রুপ থাকে তখন যদি আমরা টেনে ধরে সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা যতটুকু অংশকে আমরা হচ্ছে সিলেকশনের মধ্যে রাখতেছি ততটুকু অংশের বক্স গুলো সিলেক্ট হয়ে যাবে। যদি আর একটু প্রপার ভাবে দেখাই, এখন সাপোজ আমরা এই কালো বক্স গুলোকে, এখানে যেই কালো টাইপের বক্স গুলো আছে এই 4টাকে সিলেক্ট করব, তখন আমরা যদি এখানকার মতো যদি ইজি ভাবে যদি সিলেক্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে, এখানে আমরা এইভাবে ক্লিক করলে যেমন সবগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি আমরা এভাবে সিলেকশন টুলের মাধ্যমে যদি সিলেক্ট করার চেষ্টা করি, এই কালো বক্সের সাথে সাথে আমাদের সিলেকশনের আন্ডারে যতগুলো বক্স থাকতেছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আপনারা একটু সারা দিন যদি ক্লাসে থেকে থাকেন। জি ভাইয়া, জি জি ভাইয়া জি, কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা সবগুলোকে সিলেক্ট করলে কিন্তু সবগুলো এভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, একটা একটা করে ধরে মানে প্রথমে একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট চেপে যদি এটাকে ধরি তাহলে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু যখন আপনার এরকম অসংখ্য ফাইল থাকবে, সাপোজ মনে করেন এই যে এখানে ঘরের চালায় যে দাগগুলো আছে, এখন সাপোজ একটা একটা করে আপনাকে সিলেক্ট করতে গেলে কতক্ষণ ধরে সিলেক্ট করতে হবে বুঝতে পারতেছেন কিছু? সবগুলোই মনে করেন আমার একটা গ্রুপ করা আছে, এখন আমি যদি এটাকে আনগ্রুপ করে কোনো একটা পার্টকে যদি এডিট করতে যাই
তাহলে প্রত্যেকটাকে আমাকে আবার আলাদা আলাদা করে ধরে আবার গ্রুপ করতে হবে, তাই না? জি জি আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একটা গ্রুপ অবস্থায় আছে। এখন আমি যদি চাই এই গ্রুপের শুধুমাত্র এই শেপটাকে একটু অ্যাডজাস্ট করতে কিংবা ছোট করতে কিংবা বড় করতে, তখন আমরা কি করব? প্রথমে সেই গ্রুপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমার উপরে এরকম একটা বার চলে আসছে এবং পুরো স্ক্রিনটা হালকা ঘোলা হয়ে আসছে। খেয়াল করছেন আপনারা? জি স্যার দেখা যায় স্যার। জি হ্যাঁ, আমি দেখি এই যে এখন ক্লিয়ার আছে, এখন ঘোলা হয়ে গেছে এবং এই গ্রুপ সবার উপরে ভেসে উঠবে, তাই না? এই গ্রুপটা এখন সবার উপরে ভেসে উঠছে। এখন আমি যদি প্রত্যেকটাকে আলাদাভাবে সিলেক্ট করি, দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। কিন্তু এই গ্রুপের বাদে, এই গ্রুপের অংশ নয় এমন কোনো অবজেক্টে ক্লিক করলে, একটা ক্লিক করলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে? তো এখন আমি যদি চাই এই গ্রুপটাকে আনগ্রুপ না করেই এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। যেমন আমি এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু বড় করে দেই, এটাকে ছোট করে দেই। এখন আমরা যখন এই যে ছোট বড় করতেছি, এখানেও কিছু সিস্টেম আছে। যেমন এটাকে আমি ছোট বড় করতেছি কিন্তু ফ্রি সাইজে ছোট বড় হচ্ছে, তাই না? এখন আমার এই রেশিও এখানে যে রেশিওটা আছে, রেশিও বলতে এদিক দিয়ে আমাদের জাতীয় পতাকার রেশিও কি 16 আর হচ্ছে 9, তাই না? মেবি এরকমটা। তো মনে করেন হচ্ছে, আচ্ছা যাই হোক, সাপোজ এটা হচ্ছে আমাদের পতাকার একটা ইমেজ, মানে এই রেশিওতে ক্লায়েন্ট চাইছে। কিংবা মনে করেন, আচ্ছা আমি একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ এই ডিজাইনটা, এখন এটাকে যদি আমি ছোট বড় করতে চাই, আমি মাউস দিয়ে শুধুমাত্র ছোট বড় করতেছি। এক্ষেত্রে দেখেন কি হচ্ছে, এটা কিন্তু চিপা লাগা যাচ্ছে, কিংবা এই যে এক্ষেত্রে চিপা লাগা যাচ্ছে, এদিক দিয়ে চিপা লাগা যাচ্ছে। মানে সাইজটা কিন্তু অ্যাকুরেট সাইজটা আমার মাউস দিয়ে আনাটা একটু কষ্টকর, তাই না? তো আমি যদি এটার আগে যেরকম সাইজ ছিল ঠিক সেই রকম সাইজ মেনটেন করেই সেটাকে ছোট করব, মানে রেশিওটা যেন মেনটেন থাকে, জাস্ট তার যেই দৈর্ঘ্য প্রস্থটা আছে সেটা কমবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে মাউস নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে কি হচ্ছে, শিফট চেপে ধরে যদি আমরা মাউসটাকে এখানে ক্লিক করে এবং ড্র্যাগ করি, তাহলে দেখেন আমাদের একটা কারেক্ট রেশিওতে এটা বড় হচ্ছে এবং ছোট করা যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? মানে শিফট চেপে ধরলে জিনিসটাকে রেশিও মেনটেন করে পারফেক্টলি প্রফেশনাল ভাবে সেটাকে সরানো যায়। আর যদি আপনার রেশিও মেনটেন করতে না হয়, সেক্ষেত্রে আপনি শিফট ছাড়াই কাজ করবেন, তাহলে এরকমটা হবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। জি জি আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে এটাকে গ্রুপ অবস্থায় যদি আমরা সেটাকে আনগ্রুপ না করে সেটাকে এডিট করতে চাই, তাহলে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে সেই বক্সটাকে আমরা চাইলে সেখান থেকে শিফট চেপে ধরে বড় ছোট করলে তার রেশিওটা ঠিক থাকবে। যদি আমরা ফ্রি সাইজে সেটাকে বড় ছোট করতে চাই, তাহলে শিফট ছেড়ে দিলে সেটা ফ্রি সাইজ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এটাকে আমাদের সাপোজ আমাদের এখানে যা অ্যাডজাস্ট করা ছিল সব আমরা করে ফেলছি। এখন যদি আমরা ব্যাক হইতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে দেখেন একটা ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে ক্লিক করলে আমরা ব্যাক হয়ে যাব। আর একটা ব্যাক বাটনে ক্লিক করলে উপরে বারটা চলে গেছে, তার মানে এখন সম্পূর্ণটাই হচ্ছে জেনারেল পজিশনে আছে। তো এখন যদি আমরা ক্লিক করি, দেখেন এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, ঠিক আছে? বুঝতে পারছেন যে গ্রুপ অবস্থায় থেকে কিভাবে সেটাকে অ্যাডজাস্ট করবেন আনগ্রুপ না করেই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এক্ষেত্রে আমি দেখেন এগুলো কিন্তু সবগুলোই গ্রুপ করা আছে, জাস্ট কিছু যেগুলো পরে অ্যাড করছি সেগুলোকে গ্রুপ করে নেই। সাপোজ আমি এই গ্রুপটাকে আমি হচ্ছে ওইটার মধ্যে কিছু অ্যাডজাস্ট করব। তো এখন আমি কি করতে হবে কেউ একজন বলেন তো? মানে এখানে যদি আমি কোনো একটা নতুন লাইনকে সোজা করতে চাই কিংবা কোনো একটা লাইনকে সোজা করতে চাই, কিছু অ্যাডজাস্ট করতে চাই,
কিংবা বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে? এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, দেখতে পাচ্ছি একটাকে নড়াইলে সবগুলো একসাথে নড়ছে। আগে আনগ্রুপ করতে হবে ভাই। আচ্ছা, এটাকে যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর কিন্তু আমাকে আবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করতে হবে। এখন এখানে যদি আমি এসে যদি এটাকে আনগ্রুপ করি, এখন সবগুলোকে সিলেক্ট যদি করি, তাহলে কিন্তু আমার বাইরের কিছু জিনিস সিলেক্ট হয়ে যাচ্ছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুল করি আর কোন টুল দিয়ে করি আমাদেরকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে তখন কিন্তু সেটাকে ধরে সিলেক্ট করতে হবে। এভাবে শিফট চেপে ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করে তারপর আবার আমাদেরকে গ্রুপ করতে হবে, তাই না? তো একটু আগে আমি একটা শর্টকাট দেখাইলাম, সেটা হচ্ছে গ্রুপ অবস্থায় থেকে যদি আমরা সেটার ভিতরে কোনো এডিটিং করতে চাই কিংবা সেটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সেখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। তাহলে সেটাকে আনগ্রুপ না করা ছাড়াই আমরা সেখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। যেমন এটাকে আমি যদি এখন বড় করে দেই, মানে ছোট করে দেই, এটাকে বড় করে দেই, তারপর আমরা ব্যাক হয়ে আসলাম, তাহলে কি হচ্ছে দেখেন, আনগ্রুপ না করেই আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি। বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই গেল কিছু কাজ। তো এখন আমরা শিখলাম হচ্ছে কিভাবে গ্রুপ করব, আনগ্রুপ এবং কিভাবে সেগুলোকে অ্যাডজাস্ট করা যায়, আর কিছু প্রসেস। তো কালার দেওয়া তো আমরা শিখছি, তাই না? কিভাবে এই বক্সটাকে একটা কালার দিব। এখান থেকে ফিল থেকে আমরা সেখানে চাইলে যে কোনো একটা ইচ্ছে মতো কালার সিলেক্ট করে সেখান থেকে ওকে যদি দিয়ে দিই, তাহলে সেটা সিলেক্ট মানে ওই কালারে পরিণত হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে মনে করেন একটা পেজে যখন আমরা বর্ডার দেই, অনেক সময় পেজে বর্ডার দিতে হয়। সাপোজ এই পেজে এরকম একটা বর্ডার দিচ্ছি আমরা, তো পেজে বর্ডার দেওয়ার সময় আমাদেরকে অনেক সময় এই যে ভিতরের অংশটাকে ফাঁকা রাখতে হয়, তাই না? শুধু তো আমি এটাকে বর্ডার হিসেবে ইউজ করবো, পেজ কালার হবে। তো সেক্ষেত্রে আমি যদি এই ভিতরে কালারটাকে বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে কিসে ক্লিক করতে হবে? এখানে দেখেন একটা নন নামে একটা বক্সের মাঝে লাল চিহ্ন দিয়ে কেটে দেওয়ার মতো কোনো কিছু দেয়া আছে। এখানে যদি ক্লিক করি, তাহলে আমার উপরে যেই কালারটা সিলেক্ট থাকতেছে, দেখেন এখানে ফিল কিন্তু উপরে আছে। এখানে যদি আমি স্টকে ক্লিক করি, স্টকটা কিন্তু উপরে ভাসতেছে, তাই না? আবার যদি ফিলে ক্লিক করি, ফিল উপরে ভাসতেছে। স্টকে ক্লিক করলে স্টক উপরে ভাসতেছে। তো যেটা উপরে ভাসবে সেটার উপরে কিন্তু এগুলো দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। যেমন এখানে আমি যদি চাই আবার কালার দিতে পারবো, আবার সেটাকে যদি আমি আবার ফিলটাকে অফ করে দিতে চাই, তাহলে এখানে নানে ক্লিক করলে ফিলটা অফ হয়ে যাবে। কিংবা আমরা চাইলে এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারি। আবার মনে করেন সাপোজ আমার এখানে লাল কালার দেয়া আছে, এখানে দেখেন ওই যে নান অপশনটা এখানেও আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে সবগুলোই বন্ধ, মানে ওই ফিলটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই একইভাবে যদি বর্ডার বলতে, এটা ফিল, এটা স্টক, তো এটাকে বর্ডার বলতে হচ্ছে এই যে বর্ডার বুঝেছি, কিন্তু ইলাস্ট্রেটর ভাষায় এটাকে বলবো আমরা স্টক। তো স্টকটাকে যদি আমরা অন্য কালার দিতে চাই, এখান থেকে কালার দিতে পারবো, কিংবা এখানে ডাবল ক্লিক করে কালার দিতে পারবো, কিংবা আমরা যদি অফ করতে চাই, এখানে এই বক্সে ক্লিক করলে স্টক কালারটাকেও অফ করা যাবে। তো এই যে কালার অফ এবং যে কোনো কালার দেওয়া, এগুলো আমরা এই দুইটা জায়গা থেকে করতে পারি, এবং এখান থেকেও কালার ইনপুট দেওয়া যায়। তো এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে কোথায় আপনি কখন কালারটাকে অফ করবেন, এবং সেটার জন্য সাপোজ আমি যদি এই বক্সের কালার চেঞ্জ করতে চাই, কিংবা এই বক্সের কালারটাকে যদি অফ করে করতে চাই, মানে এখানে কোনো কালার থাকবে না, তাহলে হচ্ছে আমাদের আপনারা বলতে পারেন নিচের ব্যাকগ্রাউন্ডটা সাদা। তো আমরা যদি এখানে সাদা কালার দিয়ে দিই ডাবল ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু এই কালারটা অফ হয়ে গেল, এটা হয়তো বলতে পারেন। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে ট্রান্সপারেন্ট করতে যাব, তখন আমরা দেখতে পারবো যে এটাকে সাপোজ এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে যখন নিয়ে আসলাম, কিংবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, তখন কিন্তু সাদা কালারটা দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই যে কালারটাকে অফ করে দেয়া। তো আমরা কালার অফ করব কিভাবে? এখান থেকে বক্সে ক্লিক করলে কালারটা অফ হয়ে যাচ্ছে। এখন আসতেছে স্টক কালার।
এখন আমরা চাইলে স্টক কালারে ডাবল ক্লিক করে সেখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। এখন অনেক সময় এই বর্ডারটা ছোট দেখা যাচ্ছে, এখানেই কিন্তু বর্ডারটা অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা অনেক সময় দেখছি অনেক মোটা সাইজের বর্ডার হয়, তখন আমরা কি করব, বারবার এটাকে দিব না, তখন আমাদেরকে এটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে স্টক সাইজটাকে বাড়ায় নিতে পারবো, যেমন 2, 3, 4, 5। চেঞ্জটাকে কি লক্ষ্য করতে পারতেছেন? জি ভাই, জি ভাই, লক্ষ্য আচ্ছা। করা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা স্টক সাইজ চেঞ্জ, মানে স্টকের যেই পরিমাণটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি, কিংবা আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে উইন্ডো থেকে এই যে স্টক দেখা যায়, উইন্ডো থেকে যদি স্টকে ক্লিক করি তাহলে স্টক প্যানেলটা সাইডে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে আরো কিছু নতুন ফিচার পেয়ে যাচ্ছি, এখান থেকে কিভাবে আরো কোনো কিছু অ্যাডজাস্ট করা যায় সেখান থেকে হচ্ছে আমরা এটাকে বাড়াইতে পারতেছি এবং কমাইতে পারতেছি। এবং এই যে এই সাইড গুলো আছে না, বর্ডারের যে সাইড গুলো, এই সাইড গুলোকে যদি আমরা চাই একটু রাউন্ড করব, তাহলে এই যে এখানে রাউন্ড করলে দেখেন, এখানে রাউন্ডে ক্লিক করলে মানে কর্নারে ক্লিক করলে, কর্নারের মাঝে রাউন্ড আইকনটাতে ক্লিক করলে আমরা এখানে জয়েন্টটা রাউন্ড হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এটাকে মানে সঠিকভাবে যে আগে যেভাবে ছিল কিংবা হচ্ছে একদম কি বলে সেটাকে পারফেক্ট, মানে কর্নারটাকে তীক্ষ্ণ রাখবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সেটা তীক্ষ্ণ হয়ে যাবে। এবং এখানে বাকি সেটিং গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কর্নারটাকে কিভাবে কোন পদ্ধতিতে দেয়া যাচ্ছে, এখানে ইমেজের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা স্টকের অ্যাডজাস্টমেন্টটা পাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদেরকে অনেক সময় কিছু তীর অনেক সময় প্রয়োজন হয় না। সাপোজ আমি গত ক্লাসে দেখাইছিলাম যে তীর দিয়ে, মানে এখানে এটা আছে, এখন এর মাথায় কোনো একটা অ্যারো আমরা অ্যাড করব। তো আমরা যদি আবার স্টক প্যানেলে যাই, স্টক প্যানেলে এখান থেকে কিছু অ্যারো আছে, এগুলো আমরা চাইলে সেখান থেকে সেট করে দিতে পারি। এখন অ্যারোর সাইজটাকে আমরা এই যে স্কেল থেকে এখানে কমা বাড়া করে দিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো এভাবে হচ্ছে একটা স্টক প্যানেল থেকে কন্ট্রোল করা যায়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে এই লাইনটা আছে, এই লাইনটা অনেক সময় সব সময় যে এটা সমান হবে চারপাশ দিয়ে, সেটা কিন্তু অনেক সময় হয় না। অনেক ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে এইখানে দেখেন মাথাটা কিছুটা সরু, মানে মাথাটা অনেক তীক্ষ্ণ আছে, মাছটা একটু মোটা, আবার মাথাটা আবার তীক্ষ্ণ। তো এটা যদি আমি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে প্রোফাইল থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম প্রোফাইল পেয়ে যাচ্ছি। যেমন এটা ক্লিক করলে দেখতে পাচ্ছি মানে পেটটা মোটা হয়ে যাচ্ছে, সাইড গুলো অনেক তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আরো কিছু এখানে সেটিংস আছে বা প্রোফাইল আছে, সেখান থেকে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো এইগুলো হচ্ছে স্টক প্যানেলের পরিচিতি। আর এখন কর্নারে যদি এই লিমিটটাকে আমরা বাড়াইতে কিংবা কমাইতে চাই, মানে এই যে এখানে যে তীক্ষ্ণতাটা আছে এটাকে বাড়াইতে কমাইতে চাইলে আমরা এখান থেকে লিমিটকে অ্যাডজাস্ট করতে পারি। কার্সরের আপ বাটন দিয়ে আমরা এটাকে বাড়াইতে পারি, কার্সরের ডাউন বাটন দিয়ে কমাইতে পারি। এইগুলো হচ্ছে স্টকের পরিচয়। এখন অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন ফর্মে দেখি কি ড্যাশ ড্যাশ লাইন থাকে, মানে ফোটা ফোটা দিয়ে লাইন থাকে বিভিন্ন রকম ফর্মে। তো এগুলো কিভাবে করা যায়, ইলাস্ট্রেটরে এটাকে যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে এখানে ড্যাশ লাইন আছে, এখান থেকে হচ্ছে আমরা এই যে ড্যাশের সাইজ কিরকম হবে এবং তাদের গ্যাপটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এখানে যদি আমি গ্যাপ 2 দেই তাহলে 2, মানে দেখেন চেঞ্জটা জাস্ট খেয়াল করেন, আমি যেরকম পরিমাণে ইনপুট দিচ্ছি সেরকম পরিমাণে ইনপুট হবে। এখন আপনারা মনে করেন একটা প্যাটার্ন ইউজ করতে যাচ্ছেন, এখানে কিন্তু এই দুটো ড্যাশের সাইজ এবং গ্যাপ মিল করেই পুরো জিনিসটা হচ্ছে তৈরি হয়ে আছে, মানে পুরো লাইনটা বা পুরো গ্যাপটা তৈরি হয়ে আছে। এখন আপনি যদি চান এখানে হচ্ছে ড্যাশটা হবে 12 আর এখানে ড্যাশটা হবে সাপোজ 5, এখানে গ্যাপটা হয়েছে 9, এখানে গ্যাপটা হবে 1, যদি ইন্টার দেই তাহলে দেখেন এটা নির্দিষ্ট দূরত্ব পর পর মানে এই যে একটা প্যাটার্ন তারা ফলো করে আমাদের ড্যাশ লাইনটাকে বানিয়ে নিচ্ছে। তো আমাদেরকে প্রথমত জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে এটাই ইউজ হয়।
একটা প্যাটার্ন অনুযায়ী যেই ড্যাশটা, তো আমরা ওইটাই রাখবো। তো এইগুলো হচ্ছে স্টক প্যানেলের পরিচয়। এরপরে আমরা আসি কোনো কালার। আজকের জন্য আর করাইয়েন না, আজকে অনেক কিছুই তো শিখাইলেন। আচ্ছা, আর একটু ছোট জিনিস আছে যেগুলো দেখা যায় কালারের মধ্যেই। এখন অনেক সময় আমরা দেখি কালার মিক্স হয়ে যায়, যেমন এই মাথায় এক কালার, এই মাথায় আরেক কালার। আমি যদি এক্সাম্পল দেই, শ্যাডো টাইপের ভাই নাকি গ্রেডিয়েন্ট কালার যাকে বলে। গ্রেডিয়েন্ট? ঠিক আছে। এই যে দেখেন কালার গুলো মিক্স হয়ে যাচ্ছে। এখানে এই মাথায় এক কালার, এই মাথায় আরেক কালার, এখানে এই মাথায় এক কালার, এইখানে এই মাথায় আরেক কালার, এখানে আরেক কালার। তো মাল্টিপল কালার একখানে মিক্স হয়ে যাচ্ছে। এগুলো করতে গেলে আপনাদেরকে পরবর্তী ক্লাস দেখানো হবে, এগুলো এখনই করলে মাথায় পেঁচে যাবে। আপাতত সিম্পলটা জাস্ট দেখাই। সেটা হচ্ছে এখান থেকে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট অবস্থায় গ্রেডিয়েন্ট টুল যেটা আছে, গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করলে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে গ্রেডিয়েন্টটা যাবে সেটা হবে। আর গ্রেডিয়েন্টটাকে যখন আমরা কালার গুলোরে অ্যাডজাস্ট করতে চাবো, যেমন এখানে দেখাইছিলাম, এটাকে তুলে নিই। এখানে যেমন মাথায় এক কালার, এখানে আরেকটা কালার, এটাকে যদি মিক্স করতে চাই আমরা হচ্ছে উইন্ডোজ থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট খুঁজে নিব। তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখন এখানে লাইনার টাইপের গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল টাইপের গ্রেডিয়েন্ট আছে এবং ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইনার এবং রেডিয়াল টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করি। তো আমরা এখানে দেখা যাচ্ছে লাইনার টাইপের গ্রেডিয়েন্ট আছে। এখন আমরা এটা বুঝবো কিভাবে? যারা নতুন তারা তো বুঝবে না কোনটাকে লাইনার গ্রেডিয়েন্ট বলতেছে, কোনটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলতেছে। তো লাইনারটা হচ্ছে দেখেন যে কোনো একটা লাইনের উপর থাকতেছে, মানে কোনো একদিক থেকে কোনো একদিকে প্রবাহিত হবে। আর রেডিয়ালটা হচ্ছে কি কোনো একটা বৃত্ত টাইপের কোনো কিছু প্রবাহিত হচ্ছে এখানে। তো আমরা যদি লাইনার গ্রেডিয়েন্টটাকে এখানে অ্যাপ্লাই করি, সরি এখানে স্টক মানে সবসময় খেয়াল রাখবেন যখন কালার দিয়ে কোনো কাজ করবেন তখন দেখবেন যে কোন জিনিসটা উপরে আছে, স্টকটাকে উপরে রাখছেন নাকি ফিলটাকে উপরে রাখতেছেন। তো আমি গ্রেডিয়েন্ট যদি দিতে চাই, স্টকে দিতে চাইলে স্টকে উপরে রাখতে হবে, কিংবা ফিলে দিতে চাইলে ফিলটাকে উপরে রাখতে হবে। তো ফিলটাকে নেওয়ার পরে আমরা যদি আবার উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে যাই, তাহলে এখন থেকে যদি আমি লাইনার গ্রেডিয়েন্ট অ্যাড করে দিই তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইনার গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন আমাকে এগুলোর কালার গুলো চেঞ্জ করবো কিভাবে? এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করলে এখানে আই ড্রপার আছে। এখন বিভিন্ন ভার্সনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, আমরা এখানে ডাবল ক্লিক করে দেখতে পারি, এখান থেকে কালার দেওয়া যাবে। আবার এখানে অনেক ক্ষেত্রে আই ড্রপার থেকে থাকে, পুরাতন ভার্সনে হয়তো আই ড্রপার নাও থাকতে পারে, তখন ডাবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশন পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমরা কালার পিকার নিলাম। এখন আমি হুবহু সেম যদি গ্রেডিয়েন্টটাকে এখানে ইউজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কালার পিকার নিয়ে হচ্ছে এই মাথার কালারটা পিক করলাম এবং এখানে ক্লিক করা অবস্থায় দেখেন আমার আই ড্রপারটা কিন্তু মানে কালার পিকারটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখান থেকে এই মাথার কালারটা নিয়ে নিলাম। এখন দেখেন কালার কিন্তু এখানকার কালার, এই মাথার কালার আর এই মাথার কালার সেম, এই মাথার কালার, এই মাথার কালার সেম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই লাইনটা হয়তো এই দিক দিয়ে আসতেছে, কিন্তু এখানে এটা সোজা আসতেছে, তাই না? এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে হচ্ছে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এই যে লাইনটা সোজায় আছে। এখন আমরা যদি এটাকে এই মাথা থেকে ধরে এই মাথায় টেনে ছেড়ে দেই, এখন খেয়াল করেন এই কালারটা এখানে আছে জন্য এদিক থেকে শুরু হচ্ছে। এখন আমরা যদি এই মাথা থেকে শুরু করি তাহলে গ্রেডিয়েন্টটা কিন্তু এদিক থেকে চলে যাচ্ছে। তো এখন এটার মতো কিছুটা সেম হয়ে গেল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই গ্রেডিয়েন্টের অংশটা একটু বেশি। তো আমরা যদি এই অংশটাকে অ্যাডজাস্ট করতে চাই তখন আমাদেরকে হচ্ছে এই বাটনটা থেকে গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? এখন আমরা যদি চাই এখানে আবার মাল্টিপল কালারের গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। এখানে সাপোজ এখানে যদি আমি কার্সরটাকে নিয়ে আসি তাহলে এখানে প্লাস আইকন চলে আসতেছে, দেখা যায় কি প্লাস আইকন?
জি জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্লাস এখানে ক্লিক করলে এখানে নতুন একটা পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এখন এটাকে সিলেক্ট অবস্থায় যদি আমি আইড্রপারে ক্লিক করি, ক্লিক করার পর যদি কালার নেই, তাহলে কিন্তু এখানে একটা নতুন কালার তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই কালারটাকে ডিলিট করতে চাই, তাহলে এটা সিলেক্ট অবস্থায় এখানে দেখেন একটা বিন আছে, এই বিনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে যদি এটাকেও যদি ডিলিট করতে চাই, তাহলে এখানে এটা সিলেক্ট অবস্থায় বিনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে দুইটা পয়েন্ট যখন থাকবে তখন কিন্তু আর ডিলিট করা যাবে না, কারণ গ্রেডিয়েন্টের সর্বনিম্ন দুইটা কালার ইউজ করা যায়। তো এই ছিল গ্রেডিয়েন্টের ব্যাপার। মুভ টুল, সিলেকশন টুল, অনেক কিছু দেখানো হলো। আর এখন মনে করেন আমি স্ক্রিনটাকে মুভ করব, একটা ছোট বিষয় দেখাই। স্ক্রিনটাকে মুভ করব, এই জায়গা থেকে এই জায়গাতে কিভাবে যাব? অনেকে বলতে পারেন যে এইখানে যে অ্যাডজাস্ট আছে এটা দিয়ে উপর নিচে আমরা মুভ করতে পারবো, কিংবা এখানে এই রাউন্ড আছে এটা দিয়ে আমরা হচ্ছে সাইডে মুভ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু ফুল কন্ট্রোলটা মানে একটু নড়াইলেই কিন্তু অনেক ফাস্ট মুভ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা আমাদের ইজি ভাবে যদি মুভ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে স্পেস বার চিপে ধরে মাউসে ক্লিক করলে এই যে হাতটা চিপে ধরবে এবং আমাদের স্ক্রিনটাকে ইচ্ছে মতো নড়াইতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের স্ক্রিনকে হচ্ছে নড়াইতে পারবো, এবং হচ্ছে জুম ইন জুম আউট করতে হলে অল্টার চিপে ধরে স্ক্রল ইন, জুম আউট করতে গেলে অল্টার চিপে ধরে স্ক্রল আউট। তো আপাতত ভেক্টর টেস্টিং এর আমরা বেসিক টুলস গুলো আজকে প্রায় শেষ করে ফেলছি। এখন আপনাদেরকে কি এই টুলস গুলো দিয়ে কাজ আজকে শেখাবো, মানে কিভাবে কাজ করতে হবে, কিছু দু একটা কাজ করে দেখাই, তাহলে আপনারা বাসায় গিয়ে কাজগুলো সহ প্র্যাকটিস করতে পারবেন টুলস গুলোর পাশাপাশি, নাকি বেশি চাপ হয়ে যাবে কোনটা? না ভাইয়া দেখান, চাপ জি ভাই দেখালে ভালো হয় স্যার। তাহলে হচ্ছে ভিডিও দিলে আমরা ভিডিও দেখে বুঝে করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমরা বলছি যে আমরা খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে মার্কেট প্লেসে নামাবো এবং ইনকাম করার সিস্টেম নিয়ে ভাইয়া আসবো। একটা কাজ দেখান, একটা হোমওয়ার্ক দেন সবাইকে, একটা কাজ দেখান। হ্যাঁ, হোমওয়ার্ক দিব জন্যই তো আর কি এই কাজটা করে দেখাইতে যাচ্ছি। তো আপাতত আমরা জাস্ট ওয়ান কালার লোগো গুলোকে নেই। যেমন এটাকে যদি আমরা নেই, কিংবা এটাই নেই, সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের লোগো। এখন তার লোগোটা হচ্ছে একটু পিক্সেলেট হয়ে গেছে, আমাদেরকে হচ্ছে এটাকে হাই রেজুলেশনে বানাতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট প্রথমে এই ফাইলটাকে ওপেন করব, কিংবা নতুন ট্যাবে নিয়ে ফাইলটাকে ওপেন করব। এগুলা বাইরে থাক, আচ্ছা আমরা নতুন ফাইল নেই। আচ্ছা, এটাকে ওপেন করে নিলাম। এখন কথা হচ্ছে ওপেন করার পরে আমাদেরকে কন্ট্রোল এবং 2 চিপে ধরলে এই ফাইলটা লক হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এই ফাইলটাকে আর মুভ করতে পারতেছি না। মুভ করতে না পারলে আমাদের সুবিধা কি, কাজ করার সময় অনেক সময় যে কোনো অবজেক্টকে আমরা যখন মুভ করতে যাই, অনেক সময় এই টুলটাই মানে এই মেইন ইমেজটাই হচ্ছে সরে যায়। এক্ষেত্রে কি হয়, আমরা যে ফ্রেমটা এর সাইড দিয়ে বাঁধি, দেখেন সাপোজ আমরা এই ফ্রেমটাকে বাঁধছি, এখন এটাকে কোনোভাবে আমি মুভ করলাম, ইমেজটাকে মুভ করলে কিন্তু আমার এই ফ্রেমটা কিন্তু সরে যাচ্ছে। তাহলে কি আমি আর বাকি ট্রেসিংটা কন্টিনিউ করতে পারবো? না স্যার, সমস্যা হবে স্যার। না ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সরাইতে পারতেছি না, মানে বাকি ট্রেসিংটাকে কন্টিনিউ করতে পারতেছি না। যদিও এটা একটা সিম্পল টাইপের প্রজেক্ট, কিন্তু যখন বড় টাইপের কোনো প্রজেক্টে কাজ করবেন, মানে অনেকগুলো লাইন তখন নিতে হবে, তখন যদি এই ইমেজটা সরে যায় তাহলে কিন্তু অনেক প্যারা খাইতে হয়। যদিও কন্ট্রোল জেড দিয়ে করা যাচ্ছে, কিন্তু যখন অনেক ছোট টাইপের সরে গেল আর বড় ইমেজ থাকতেছে, তখন কিন্তু আপনি আর বুঝতেও পারলেন না যে এই সাইডে এটা সরে গেছে। তখন বাকি ট্রেসিংটা যখন কন্টিনিউ করলেন, তখন ওভারঅল আউটলুকটা কেমন হয়ে যাবে, এটার থেকে একটু ভিন্ন হয়ে যাবে না? যেমন আমি যদি এটাকে এখান থেকে কন্টিনিউ করি, মানে এই জায়গাটাতে আমার সরে গেছে, সরে যাওয়ার ফলে এখানে যে গ্যাপটা থাকতেছে,
সেই গ্যাপটা কিন্তু আর এখানে থাকতেছে না। আমি এখানে এই ঠিকই লাইন মতো আমরা কাজটা করলাম। এখন এক্ষেত্রে কি আমার টোটাল লুকটা চেঞ্জ হয়ে গেল না? জি ভাই এটা একটু অন্যরকম সাইজের হয়ে যাচ্ছে। তো আমরা যদি প্রফেশনাল ভাবে কাজগুলো করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ফাইলটাকে কম্পিউটারে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে যেই ইমেজটা থাকতেছে বা রাস্টার যে ইমেজটা থাকতেছে সেটাকে হচ্ছে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। এখন Ctrl+2 দিয়ে লক করলাম, লক করার পরে কাজ শেষ হয়ে গেল। তখন সেটাকে আনলক করতে হলে Ctrl+Alt+2 চাপলে সেটা হচ্ছে আনলক হয়ে গেল। এখন দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি, কিন্তু আমি যদি আবার Ctrl+2 চাপি ওই জায়গাতেই এটা হচ্ছে লক হয়ে গেল, এটাকে আর সরাইতে পারতেছি না। তো আবার আমরা হচ্ছে এটাকে কাজে ফিরে যাই। আমরা প্রথমে লক করে ফেললাম, লক করে ফেলার পরে পেন টুল নিলাম, নেওয়ার পরে হচ্ছে দেখেন আমি ফ্রি ভাবে কিন্তু এটাকে মুভ করতে পারতেছি, কিন্তু এখানে আমাদের এই লাইনটা কিন্তু একেবারে পারফেক্ট লম্ব হইতে হবে, তাই না? মানে পারফেক্ট লম্ব যেন হয়। এই যে দেখেন আমি শিফট চেপে ধরছি তাহলে কিন্তু সবকিছু পারফেক্টলি মুভ করতেছে। আমি সাইডে আনতে পারতেছি না, সাইডে আনলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একেবারে চলে যাচ্ছে, আদারওয়াইজ পারফেক্ট 90 ডিগ্রিতেই থাকতেছে, তাই না? ভাইয়া শিফটে ধরে কি এইটা নেব? এখন আমার কথা হচ্ছে যে সব সময় তো শিফট চেপে ধরে কাজ করা যাবে না। যে ক্ষেত্রে আপনার পারফেক্ট লাইন লাগবে, মনে করেন আপনি এটাতে পারফেক্ট লম্ব নিতে যাচ্ছেন, সাপোজ আপনি কাজ করতেছেন, এখন কাজ করার ফলে এই যে একটু বাঁকা কিন্তু হয়ে যেতেই পারে। দেখেন আমি লাইনটাকে নিলাম, দূর থেকে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না যে আমার এখানে এটা বাঁকা হয়েছে, তাই না? কিন্তু যখন আমি এটাকে পারফেক্ট ভাবে পরিদর্শন করতে যাব, মানে জুম করে যখন দেখব, এবং একটা আমরা রুলার নেই, কোন একটা পয়েন্টে রাখি, বাইরে থেকে মনে হচ্ছে এটা সোজা, কিন্তু আমরা যখন এখানে একটা রুলার রেখে এর সোজাটা কিরকম আছে এটা যখন চেক করতে গেলাম তখন দেখা যাচ্ছে না এটা বাঁকা হয়ে গেছে, তাই না? তো এরকম মিস্টেক গুলো এড়াইতে হলে আমরা কি করব, যে কোনো একটা পারফেক্ট পয়েন্ট খুঁজে নিলাম, এখানে আমি একটা কর্নার নিলাম, নেওয়ার পরে শিফট চেপে ধরে এখানে গেলাম, যেহেতু আমাদের লাইনটা সোজাই হবে শিফট চেপলে কোনো ক্ষতি নেই। তো এক্ষেত্রে এভাবে শিফট না ছেড়ে দিয়ে কিন্তু আমরা এটাকে পারফেক্ট ভাবে মানে ফ্রি ভাবে মুভ করতে পারতেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে সোজা লাইন, স্ট্রেট লাইন। সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরি, শিফট চেপে ধরলে দেখেন অটোমেটিক লাইনটা কিন্তু জায়গা মতো হয়ে যাচ্ছে, মানে সোজা হয়ে যাচ্ছে। তো শিফট চেপে ধরে ক্লিক করলাম, লাইনটা সোজা হয়ে গেল। তারপর আবার শিফট চেপে ধরে এই কর্নারে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই কর্নারে ক্লিক করলাম। সরি, এই যে ঢালটার ক্ষেত্রে শিফট চেপে ধরা যাবে না, কারণ এক্ষেত্রে আপনার পারফেক্ট লাইন নাও আসতে পারে। সেজন্য কি করতে হবে, এসব জিনিসের ক্ষেত্রে শিফট, এই যে দেখেন শিফট চেপে ধরলে কিন্তু লাইনটা আমি এই জায়গায় নিয়ে আসতে পারতেছি না। তো যেসব জায়গায় শিফটটা কাজ করবে না সেখানে শিফট ছেড়ে দিয়ে কাজ করবে। আর বেসিক্যালি হচ্ছে যেগুলো সোজা লাইন থাকতেছে সেগুলো লাইনের ক্ষেত্রে আমরা মানে 90 ডিগ্রি অথবা একেবারে লম্ব ভাবে অথবা একেবারে সোজা ভাবে থাকতেছে, যেমন এই দিক দিয়ে থাকতেছে, তখন যদি আমরা সেটাকে নিতে চাই সেক্ষেত্রে আমরা শিফট ব্যবহার করে লাইনগুলো নিব। তো এখানে আমি শিফট চেপে ধরে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আর একটা পয়েন্ট নিলাম, এখানে শিফট চেপে ধরে এখন দেখেন আমরা শুরু করছি কোথায় থেকে, এই পয়েন্ট থেকে শুরু করছি না? সবাই এত নীরব কেন? জি স্যার, এখান থেকে শুরু করছেন স্যার। আচ্ছা, তো এখান থেকে শুরু করছি। তো আমি যখন আমার মাউসটাকে এখানে নিয়ে আসতেছি, দেখেন আমার পেন টুলের নিচে একটা গোল এর মতো কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। তো এখন যদি আমি এই পয়েন্টটাকে এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এটা সম্পূর্ণ মিলে একটা বক্স হয়ে যাবে। তো আমরা আমাদের দরকার কি এই সম্পূর্ণ মিলে হচ্ছে একটা শেপ কিংবা একটা অবজেক্ট হওয়ার। তো আমরা এখানে এটাকে এই বক্সে এখানে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আমাদের আগের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে গিয়ে সেটা অ্যাড হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি আলাদাভাবে, যদি কালার দিই, দেখেন সেম টু সেম এটার মতো কিন্তু হাই রেজলিউশনের একটা লোগো হয়ে গেল, তাই না? জি ভাই।
তো এখানে কিন্তু পেন টুলের জাস্ট সিম্পল কাজ। এখানে পেন টুল দিয়ে হচ্ছে আপনাকে কোনো কোণ কিংবা এরকম ভাবে কোনো রাউন্ড নিতে হয় না। আশা করছি রাউন্ড নেওয়াটা, আচ্ছা আমি রাউন্ড নেওয়াটাও শেখাচ্ছি আরেকবার, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জাস্ট এরকম টাইপের একটা লোগো কিভাবে করবেন আর হচ্ছে কিভাবে রাউন্ড টাইপের লোগো করবেন। তো এখন যে কাজটা করলাম এই কাজে কি কারো কোনো ডাউট আছে, মানে কোথাও কোনো সমস্যা আছে? না স্যার, আমার কোনো সমস্যা নাই স্যার। না ভাই, এই সমস্যা নেই। জুম ইনটা আরেকবার একটু দেখান তো ভাই। জুম ইন এবং জুম আউট। আচ্ছা, আমরা কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে জুম আউট হবে। আর আমরা যদি অল্টার টিপে ধরে তাহলে হচ্ছে জুম ইন হবে, আবার পিছনে ঘুরে এলে জুম আউট হবে। বুঝতে পারছেন? ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর আমরা জাস্ট আরেকটা কাজ করব, করে আজকের মতো এখানেই। এখন দেখেন এই লোগোটাকে যদি আমরা ট্রেস করতে যাই তাহলে হচ্ছে প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এটার কিন্তু কোনো তীক্ষ্ণ মাথা নেই, তো আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি। যেমন এই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম, করার পরে প্রথমেই আপনার আইডিয়া চলে আসবে না যে এই পয়েন্ট থেকে আমরা যদি টান দিই তাহলে এই লাইনটা পারফেক্ট হবে কিনা। তো প্রথমেই আপনাকে জাস্ট ভাবতে হবে যে আপনি যত বেশি লাইন নেবেন তত কিন্তু জিনিসটা খারাপ, মানে যত বেশি পয়েন্ট নেবেন তত বেশি জিনিসটা খারাপ হবে। তো আপনাকে চেষ্টা করতে হবে যত কম এই যে পয়েন্ট গুলো নিয়ে আপনাকে এই রাউন্ডটাকে, যে কোনো রাউন্ডকে শেষ করা যায়। যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে আপনার স্টক মার্কেট যেগুলো আছে সেগুলোতে বেশি পয়েন্ট যদি হয়, যেমন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এখানে কয়টা পয়েন্ট থাকতেছে? 4টা পয়েন্ট থাকতেছে না? 4টা। 1 2 3 4। এখন সেখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপে যদি তারা 5টা পয়েন্ট পায়, মানে শুধু তো কেউ আর রেক্ট্যাঙ্গেল সাবমিট করে না, একটা পুরা একটা ইমেজ কিংবা পুরো একটা কার্টুন কিংবা পুরো একটা ডিজাইন তারা সাবমিট করে। তো এখন তারা খেয়াল করে কি এই রেক্ট্যাঙ্গেলে হচ্ছে বিভিন্ন মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড গুলো কখন তারা কিভাবে তারা দেখে, এভাবেই দেখে যে এখানে অনেক কিছু ওয়ে আছে, কিন্তু এর পাশাপাশি তারা মানে যারা বেশি পপুলার তারা এই সূক্ষ্ম জিনিসগুলো দেখে যে আপনার এই শেপে কয়টা পয়েন্ট থাকতেছে, 1 2 3 4। এখানে যদি 5টা 6টা 7টা যদি পয়েন্ট থাকে তাহলে কিন্তু জিনিসটার পারফেক্টনেসটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এই যে দেখেন, আমরা এটাকে যদি কাস্টম ভাবে তৈরি করি, তো আমরা যখন 5টা অ্যাঙ্কর নিব তখন আমরা মানে ভুলেই কোনো একভাবে এই লাইনটা এই পয়েন্টটাকে একটু উপরে উঠে যেতেই পারে কিংবা একটু সরে যেতেই পারে। তো যেখানে হচ্ছে 4টা পয়েন্ট দিয়েই আমাদের কাজ করা সম্ভব, সেখানে আমাদের 5টা পয়েন্ট নেয়াটা হচ্ছে আনপ্রফেশনাল। এই জন্য বিভিন্ন বড় বড় প্রফেশনাল মার্কেট গুলো এই যে বিভিন্ন কন্ট্রিবিউটরের ফাইল গুলো অনেক সময় কোয়ালিটি স্ট্যান্ডার্ডের জন্য রিজেক্ট করে দেয়। তো শুধু যে এই কারণেই রিজেক্ট করে এরকমটা না, আরো অনেক কারণ আছে যেগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবে, তখন শিখে ফেলতে পারবো। তো এটা গেল হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ব্যাপার। এখন যদি আমরা বৃত্ত নেই, সার্কেলে হচ্ছে ঠিক 4টেই পয়েন্ট থাকে, 1 2 3 4। এখন এই সার্কেল যদি 7টা বা 8টা পয়েন্ট নিয়ে যদি কোনো ডিজাইন করে যদি কেউ সাবমিট করে তখন কিন্তু সেই মার্কেটটা তার ডিজাইনটাকে ডিসকোয়ালিফাই করে দেয়। তো এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো যখন কোনো বৃত্ত কিংবা কোনো কিছু করতে যাব, মানে যেমন ট্রেস করতে যাব, তখন যেন বেশি পয়েন্ট নিয়ে না ফেলি। ঠিক আছে? তো এই পয়েন্ট থেকে এখন যদি আমি চাই এখান থেকে ওইভাবে নিতে পারি। দেখেন এখান থেকে আমি এটা নিলাম অর্ধেক করে, তারপরে এখান থেকে আবার অর্ধেক করে নিলাম। এই যে এখন দেখেন তফাৎটা, এখন কিন্তু এই জিনিসটাকে আবার আমাকে হাত দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? মানে হাত দিয়ে তো না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো এক্ষেত্রে আমার সময় খাচ্ছে, শ্রম খাচ্ছে, এবং জিনিসটাও পারফেক্ট করতে এখানে সময় দিতে হবে আপনাকে, ভালো করে দেখে পারফেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, চেষ্টা করব যত কম পয়েন্ট নিয়ে কাজ করা যায়। তো এখন দেখি, সাপোজ এর মাঝে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি পেন টুল নিয়ে প্রথমে এটাকে আর্ট করলাম।
এখন আমি মুভ টুল নিছি, এখন যদি আমি আবার মুভ টুল নেওয়ার পরে সিলেকশনটা চলে গেছে, কিন্তু আমি সিলেক্ট করলাম, করার পরে যদি এখন পেন টুল নেই, আগে যেমন থাকতো মনে করেন এই যে একটা বৃত্ত নিলাম, এই যে এখন পেন টুল নিলে যে এখানে যে দাগটা আসতেছে দেখা যাচ্ছে না, মানে একটা আইডিয়া দিচ্ছে যে এটাকে এখানে কি করলে, ক্লিক করলে আমার ওভারঅল শেপটা কেমন আসবে, কোথায় ক্লিক করলে কিরকম শেপ আসবে, এরকম একটা প্রিভিউ দেখা যাচ্ছিল না? তবে একটু কথা বলবেন। জি ভাই। জি ভাই। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে নেই, নেওয়ার পর যদি আমি আবারও পেন টুল নেই, এখন কিন্তু সেই প্রিভিউটা দেখা যাচ্ছে না। তার মানে এখন যদি আমি কোথাও ক্লিক করি, তাহলে কিন্তু এটা আর হচ্ছে এই শেপের সাথে অন্তর্ভুক্ত থাকতেছে না। থাকতেছে কি? যতই আমি এটাকে সিলেক্ট করে ধরে পেন টুল নেই, থাকতেছে না। তো সেক্ষেত্রে আমরা যদি এটার উপর আবার আমাদের সিলেকশনটা আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টে আমাদের মাউসটাকে নিয়ে গেলে দেখেন এখানে অবলিক চিহ্ন আছে মাউসের নিচে, তাই না? জি ভাই। জি ভাইয়া। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে দেখেন আবার আমাদের পেন টুলটাকে সেটাকে সিলেক্ট করে ফেলছে, তাই না? জি ভাই। একটু রেসপন্স করবেন, নাহলে মনে হবে আমি অফলাইন হয়ে গেছি। তো এখন আমি হচ্ছে এই পয়েন্টে এনে এটাকে যতটুকু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন সাপোজ যখন আমাদের প্রপার কোনো একটা অ্যাঙ্গেলে, মানে একটা অ্যাঙ্গেল বারবার ঘটে যায়, তখন সেক্ষেত্রে এই যে এই প্রিভিউটা কাজ করে। মানে এখানে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, যে এখানে জুম করে এটাকে এই মানে এখানে দুইটা হ্যান্ডেল থাকতেছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা হ্যান্ডেল কেটে গেল, এখন আমরা ফ্রিলি এখানে আরেকটা শেপ মানে একটা পেন টুল দিয়ে একটা পয়েন্ট ক্লিক করে সেটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি। কিন্তু যখন মনে করেন আমাদের একটা এখানে যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেরকম অ্যাঙ্গেলে এটা মুভ হইছে, ঠিক সেই রকম অ্যাঙ্গেলে যদি আমরা সেটাকে আরেকটা সার্কেল নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই হ্যান্ডেলটাকে ক্লিক না করেই, বলতে এটাকে ডিলিট না করেই আমরা যদি ক্লিক করি, তাহলে হচ্ছে একটা ওভারঅল সেম অ্যাঙ্গেলের হচ্ছে একটা সার্কেলের মতো তৈরি হয়ে যাবে। এখন আমরা চাইলে এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এগুলো পরের বিষয়। আমরা আপাতত হচ্ছে এটাকে পেন টুল নিয়ে এটাকে ডিলিট করেই কাজটা করব, কারণ এতে করে আমাদের হচ্ছে হাতটা ক্লিয়ার হবে এবং যে কোনো জিনিস ফ্রিলি আমরা কোনো কিছু নিতে পারবো। তো এক্ষেত্রে আমি কি করলাম, এখানে ক্লিক করে এই এক্সট্রা যে হ্যান্ডেলটা থাকতেছে সেটাকে ডিলিট করে দিলাম। এগুলো কালকেই বলা, মানে গত ক্লাসেই বলা হয়েছে। তারপরে আমরা হচ্ছে একটা যে কোনো এখানে পয়েন্ট নিয়ে সেটাকে পারফেক্ট করার চেষ্টা করলাম। এখন দেখেন আমার ভিতরে কিন্তু একটা অংশ আছে, তো সেটাকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। মানে এই যে এর ভিতরে যে এই অংশটাকে আছে, এই অংশটাকে কিন্তু স্বাভাবিক অবস্থায়, মানে এই অবস্থায় কিন্তু ভিতরের অংশটাকে কিন্তু দেখা যাচ্ছে না, যে তাহলে আমি কিভাবে সেটাকে আর্ট করব। তো সেজন্য আমাদেরকে হচ্ছে ফিল কালারটাকে অফ করে দিতে হবে, নয়তোবা ফিল কালারটাকে স্টক কালারে রূপান্তর করে দিতে হবে। তো ফিল কালার কিভাবে অফ করব আমি একটু আগে বলছিলাম, কেউ একজন বলেন তো ফিল কালারটাকে কিভাবে অফ করতে পারি? ডাবল ক্লিক করতে হবে এবং হচ্ছে এই একটা কাটার মতো চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করব? হ্যাঁ মানে আচ্ছা, ডাবল ক্লিক না, করলাম। মানে কাটা চিহ্ন যে আছে, ওই যে সাদা, ওটা হচ্ছে অফ করে দিতে হবে। স্যার ওখান থেকে অবশ্যই নানে ক্লিক করতে হবে স্যার, ওই অবস্থায় নানে ক্লিক জি করতে জি, হবে। নানে ক্লিক হ্যাঁ, করতে হবে। এখানে ক্লিক করলে আমার ফিল কালারটা অফ হয়ে গেল। এখন যদি আমি চাই আমার বর্ডারে মানে স্টকে কালার অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আমি স্টকটাকে ক্লিক করলে স্টকটা উপরে আসলো। এখন আমি এখানে যেমন একটা কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার ট্রেসিংটাকে কন্টিনিউ করব। তো তারপরে আমি এখানে এসে একটা, যেহেতু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেহেতু আমাদেরকে আইডিয়া করে একটু কাজ করতে হয়। এটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। অন্যান্যখানে আইডিয়া জেনারেট করতে হয়, কিন্তু এখানে জাস্ট একটু আইডিয়া করে আপনাকে পয়েন্ট গুলো নিয়ে কাজটা করতে হয়। তো এরপরে হচ্ছে আমি জাস্ট পয়েন্ট নিচ্ছে আর কাজ করতেছি, আপনারা দেখতে থাকুন, কারণ গত ক্লাসে এগুলো দেখানো হয়েছিল।
প্রথমে আমরা চেষ্টা করব যত ভালো করে নেওয়া যায় তত ভালো করে নেওয়ার, তারপরে আমরা সেটাকে ছোটখাটো অ্যাডজাস্ট করব যেন জিনিসটা পারফেক্ট হয়। তো এরপরে আমি আসে যেই মাথা থেকে এই পেন টুলের যাত্রা শুরু হয়েছে সেখানে নিয়ে আসলে এর মাথায় আমার হচ্ছে এই যে রাউন্ড পয়েন্টে চলে আসছে, তখন আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিব। তো এখন হচ্ছে আমাদের এখানে কিছু ফাইনাল অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এখানে এটা কিন্তু প্রপার রাউন্ড হয় না। তো আমরা যদি এগুলো এই সব বিভিন্ন পয়েন্টকে যদি অ্যাডজাস্ট করতে হয়, সেক্ষেত্রে আমি বলছিলাম প্রথমেই যে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে এটা যদি ক্লিক করি তাহলে এই পয়েন্টটা সিলেক্ট হবে। এখন এটাকে নিয়ে আমরা এই হ্যান্ডেল গুলো দিয়ে তাকে পারফেক্ট করতে পারবো, ধীরে ধীরে পারফেক্ট করার চেষ্টা করবো। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করতেছি যেন জিনিসটাকে একটা পারফেক্ট লুক দিতে পারি। অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারতেছি। ডিরেক্ট সিলেকশন দিয়ে হচ্ছে ক্লিক করতে হবে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কালকে যারা পেন টুল প্র্যাকটিস করছিলেন তাদের পেন টুলে কিরকম সমস্যা হচ্ছিল? পেন টুল প্র্যাকটিস করার সময় কারো কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, নতুন তো এই জন্য আর কি, মানে মার্ক করাটা একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, কালকে তো জাস্ট এমনি ফ্রি ভাবে আপনারা পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করছেন ক্লিক করছেন ক্লিক করছেন, মানে কিভাবে ক্লিক করা যায় কিভাবে ড্র্যাগ করা যায় সেটা করছেন, কিন্তু আপনারা প্রপার কোনো শেপের সেম আকৃতি নেওয়ার চেষ্টা করেন নাই। তো সেক্ষেত্রে আপনাদের কালকে সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কিন্তু আজকে যখন আপনারা কোনো লোগোকে পেন টুল দিয়ে ক্রিয়েট করতে যাবেন তখন পেন টুলের প্যারাটা বুঝবেন। আর মনে রাখবেন যে পেন টুলে যদি আপনার হাত চলে আসে, ভেক্টর ট্রেসে আপনি মনে করতে পারবেন যে আপনি একটা প্রপার মানে সেই কিং লেভেলের একটা দক্ষতা চলে আসছে, যার পেন টুল পারফেক্ট। আর পেন টুল পারফেক্ট কিভাবে বুঝবেন? যখন হচ্ছে আপনি যে কোনো সার্কেলকে জাস্ট পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পেন টুলে প্রপার একেবারে স্কিল চলে আসছে। কিন্তু আমাদের ভেক্টর টেসে কাজ করতে গেলে আপনাকে পেন টুল দিয়ে সার্কেল ক্রিয়েট করার মতো অতটা পারফেক্ট দক্ষতা আনতে হবে না। আপনাদেরকে জাস্ট একটা স্কিল রাখতে হবে, মানে নিজের প্রতি একটা কনফিডেন্স রাখতে হবে যে যে কোনো লোগো আসলে যেন আপনি সেটাকে যেমন এরকম টাইপের যদি কোনো রাউন্ড কিংবা যে কোনো টাইপের লোগো আসলে যেন আপনি সেটাকে পেন টুল দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এটাকে ক্রিয়েট করলাম, এখন এটার মাঝে কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে মনে হচ্ছে এটা ঠিক আছে। এখন এই ফাইলটাকে আমি এদিকে এনে আলাদা করে দেখবো যে আরো কোনো পয়েন্টে কোনো খারাপ কিছু দেখাচ্ছে কিনা।
যদি সেটা দেখায়, তারপর আমরা সেটাকে অ্যাডজাস্ট করে ক্লায়েন্টকে সর্বপ্রথম আমরা কোন ফাইল দিব, জেপিজি ফাইল দিব। প্রথমে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল বা মেইন ফাইল এআই ফাইলটাকে আমরা প্রথমে তাকে দিব না। এক্ষেত্রে অনেক চান্স থাকে ক্লায়েন্ট ফাইল নেওয়ার পরে অর্ডার ক্যান্সেল করে দেয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে তাকে এটার একটি স্ক্রিনশট কিংবা হচ্ছে জাস্ট এইটুকুনি একটা ইমেজ নিয়ে তাকে ডেলিভারি দিয়ে দিব। তাকে বলবো যে এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা। তো পেন টুল দিয়ে আমি হচ্ছে আজকে এটাকে ক্রিয়েট করে ফেললাম। এখন আপনাদের বাসার কাছে থাকতেছে আমি 2টা ফাইল আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে ড্রাইভে আপলোড করে। আপনারা সবাই হচ্ছে সেটাকে পেন টুল দিয়ে চেষ্টা করবেন। 2টা ফাইল না, আমি এই 2টা ফাইলে আপনাদেরকে দিয়ে দিব। দেখাইলাম আপনারা জাস্ট প্রথম দিন মানে সেকেন্ড দিন প্রথম কাজ করতেছেন। আপনারা এটাকেই চেষ্টা করুন কিভাবে পারফেক্ট ভাবে এটাকে সেম মানে একেবারে হুবহু কিভাবে তৈরি করা যায় সেটা ট্রাই করবেন। তো আজকে এইটুকুনি। আপনাদের আজকে টোটাল বিষয়ে কোনো সমস্যা আছে বুঝতে? কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না ভাইয়া, কোনো সমস্যা নেই। ভাইয়া ওই যে প্রথমে যে আপনার এই যে এইটা বক্স নেওয়ার পরে যে ফিল কালারটা উপরে আসছে, ওইটা আমার ল্যাপটপে আসতেছিল না, এটা কোথা থেকে আনবো? বক্স নেওয়ার পরে ফিল কালারটা বলতে আপনি যে প্রথমে যে রেক্ট্যাঙ্গেল আচ্ছা এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে উপরের এই অপশনটা আসতেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই অপশনগুলো আসতেছিল না। আচ্ছা একটু ভাইয়া ওই অপশনগুলো আমারও আসে না। আপনি যখন উইন্ডোজে যাবেন, ঠিক আছে, উইন্ডোজে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে এই বারটার কথা বলতেছি, এই টোটাল প্যানেলটা যাদের আসে না তারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে হচ্ছে এখানে কন্ট্রোল নামে একটা অপশন আছে। এখানে যদি টিক মার্কে ক্লিক করে দেন তাহলে হচ্ছে আমার কিন্তু ছিল এতক্ষণ, তার জন্য টিক মার্ক হয়েছিল। এখন সাপোজ আপনাদের এই অবস্থায় থাকতেছে, তো এখানকার মাথায় যদি আপনি টিক মার্কে মানে এখানে কিন্তু বক্স নেই, কিন্তু এখানে যদি ক্লিক করেন এই গ্যাপটাতে তাহলে টিক মার্ক পড়ে যাবে এবং আপনার এখানে কন্ট্রোলটা চলে আসবে। এখন অনেকে থাকতে পারে যাদের হচ্ছে এই যে আমি যেমন লেয়ার গ্রেডিয়েন্ট এগুলো নিয়ে কাজ করলাম, তো অনেকের এগুলো নাও আসতে পারে। তখন আপনারা কি করবেন, আমি প্রথম থেকে দেখাই। অনেকের ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো এখন আপনাদের কি প্রয়োজন হবে, উপরে যে কন্ট্রোল বারটা ছিল কন্ট্রোল বারটাকে নেন। কন্ট্রোলে যদি ক্লিক করি তাহলে কন্ট্রোল বার চলে আসলো। এখন অনেকে যদি চান যে স্ক্রিনটাকে বড় রাখে কাজ করতে, যেমন এটাকে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই আইকন গুলো হচ্ছে সোজাসুজি থেকে গেল। এখানে যদি ক্লিক করি তাহলে আইকন গুলো জোড়া হয়ে থাকে। এভাবে হচ্ছে আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর হচ্ছে বিভিন্ন প্যানেল যেমন লেয়ার, এখানে ক্লিক করলে লেয়ার চলে আসলো। তারপরে আপনাদের কাজ করার ক্ষেত্রে যখন যে প্যানেলটা প্রয়োজন হবে তখন সেটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো আপাতত আমাদের কোন 2টা প্যানেলের প্রয়োজন হচ্ছে, শুধু লেয়ার এবং গ্রেডিয়েন্ট আপাতত, কিন্তু আর লেয়ার গ্রেডিয়েন্ট আর স্ট্রোক। তো আপাতত আমাদের এই 3টাই লাগতেছে। আমরা যদি কারো অপশন গুলো এই সাইট থেকে খুঁজে না পান তাহলে হচ্ছে উইন্ডো থেকে এখানে এই এটার মাথায় টিক মার্কের মতো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের এগুলো হচ্ছে চলে আসবে। আমি বুঝাতে পারছি কিভাবে আনবেন? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া আর এই গ্রুপটা সিলেক্ট করে আরেকবার একটু দেখাই দেন ভাই। কিভাবে গ্রুপ করবেন? হ্যাঁ জি ভাই, ওই সময় নেটওয়ার্ক চলে গেছিল তো আমার। আচ্ছা সমস্যা নেই। আমরা যদি এই 2টার মধ্যে গ্রুপ করতে চাই তাহলে এটা সিলেক্ট করে শিফট চেপে ধরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা সহ সিলেক্ট হয়ে গেল। বক্স আছে, বক্সের মধ্যে দুটো সিলেক্ট আছে। যদি আমরা কন্ট্রোল জি চাপি তাহলে গ্রুপ হয়ে যাবে। জি চাপছি, গ্রুপ হয়ে গেছে। দেখেন গ্রুপ হয়েছে। এখন আমরা যদি চাই এটাকে আনগ্রুপ করব তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট জি চাপি, তাহলে দেখেন এখন এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আবার মাউসের মাধ্যমে যদি গ্রুপ করা যায় ক্লিক করে গ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ।
ওকে। আচ্ছা, পেন টুল নিয়ে তাহলে আপনারা আজকে বাসা প্র্যাকটিস করেন, তারপরে আশা করতেছি যে কালকে আপনাদের সম্মানে এরপরে ক্লাসে আপনাদের সমস্যা বের হবে। তো সমস্যাগুলো কোনো সমস্যা না, যত বেশি প্র্যাকটিস করবেন। আমি তো বললাম যে এখানে প্রথমে একটা ড্রাফট কিংবা যত পারফেক্ট করা যায় একটা স্কেচ করে নিলেন পেন টুল দিয়ে। করে নেওয়ার পরে তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, মানে এই সিলেকশন টুলটা দিয়ে সেই পয়েন্ট গুলোকে ধরে ধরে অ্যাডজাস্ট করে দিবেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তাহলে আপনাদের বাসার কাজ কি থাকতেছে একজন জানান তো আমাদের। ফাইল দিবেন আমাদের, ওইটা হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, এই দুইটা ফাইল দিব। এই দুইটা ফাইলকে হচ্ছে আপনাদেরকে রিক্রিয়েট করতে হবে। এটার পরিবর্তে আমি একটা লোগো দিয়ে দিব, আপনারা সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেন, জাস্ট এই আইকনটা। আর এগুলো করার পাশাপাশি যে টুলস গুলোর কথা বললাম এগুলো অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আর চাইলে এগুলোকে এক্সট্রা ভাবে প্র্যাকটিস করতে পারেন আরো। বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই পয়েন্ট ডিলিট করে কেমন ভাবে? অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে কিভাবে? জি। আচ্ছা, এখন মনে করেন এখানে 4টা পয়েন্ট আছে, তাই না? 1 2 3 4, 4টা পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্টকে ডিলিট করব। তো প্রথমে আমাকে কি করতে হবে, যেখান থেকে পয়েন্ট ডিলিট করব কিংবা যে অবজেক্ট থেকে পয়েন্ট ডিলিট করব সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পেন টুল নিব। নেওয়ার পরে এখানে যদি নিয়ে আসি, দেখেন পেন টুলের নিচে মাইনাস নামের মাইনাস চিহ্ন চলে আসছে, তাই না? আসছে কি? জি ভাই আসছে, দেখা যায় আসছে। মাইনাসে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? এটাকে আরেকভাবে ডিলিট করা যায়, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন নিলাম। প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, ডিরেক্ট সিলেকশন নিলাম। এরপরে এই পয়েন্টে যদি ক্লিক করি তাহলে এই পয়েন্টে সিলেক্ট হয়ে গেল। এখন যদি ডিলিট দেই তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু এটা প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে হচ্ছে পেন টুল দিয়ে ওই যে নিচে মাইনাস চিহ্ন আসবে তখন সেটাকে ডিলিট করা। বুঝতে পারছেন? জি স্যার। তো আজকের মতো এইটুকুই। আমি আপনাদেরকে ফাইলগুলো গ্রুপে দিয়ে দিব, আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের যে ব্যাচ 1 গ্রুপ আছে সেখানে দিয়ে দিব। আর হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হবে সে ব্যাপারে একটু কথা বলি। আমি একটু স্ক্রিনটা অফ করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফেজ পরে হবে। আমাদের আর কিছু পার্ট আছে সেগুলো দেখে নেন আগে, পরে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের গ্রুপে কিছু রুলস আছে সেগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করি। এটা হচ্ছে যে সবকিছুই কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যেমন সূর্য তার নিয়ম মেনে চলে, সবকিছুই মানে পৃথিবীতে যা আছে সবকিছু তার নিয়ম মেনে চলে। তো প্রত্যেককে যদি নিয়ম ভঙ্গ করে সেক্ষেত্রে তাকে কোনো না কোনো দিক দিয়ে তার ক্ষতি হয়। তো আপনাদের সুবিধার্থে আমরা কিছু নিয়ম নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আপনারা পর পর 2টা ক্লাস মিস করেন না। মানে লাইভ ক্লাসগুলো মিস করেন না, এতে করে আপনাদের ক্ষতি হচ্ছে। কারণ ক্লাস তো আমরা নিচ্ছি, এখন আপনারা যদি ক্লাসটা না করেন তাহলে হচ্ছে শিখতে পারলেন না, বুঝতে পারলেন না, এবং হোমওয়ার্কটা অনেক সময় মিস হয়ে যাবে। অনেক সময় রেকর্ডেড ক্লাস থেকে
সেটাকে কভার করে নেওয়া যায়, কিন্তু সবসময় চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার। এতে হচ্ছে অনেক প্রশ্ন থাকলে সেটাকে ডিরেক্ট সলিউশন পাওয়া যায়। তো আমাদের এখানে প্রথম রুলস হচ্ছে পর্ব 2টা ক্লাস মিস করলে তৃতীয় ক্লাস থেকে তাদেরকে আহ আসতে দেওয়া হবে না। যদি আমাদের চোখে পড়ে এরকম কেউ, সেক্ষেত্রে তাকে তৃতীয় ক্লাসে জয়েন করতে দেওয়া হবে না। এবং বাসার কাজ আপনাদেরকে জমা দিতে হবে। পরপর 2টা বাসার কাজ আপনারা মিস করলে সেক্ষেত্রে আমরা একটু হার্ড হইতে বাধ্য হব। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের বাসার কাজগুলো যেই গ্রুপে জমা দিবেন, আপনাদের ব্যাচ 1 গ্রুপটা আছে না, সেই গ্রুপে কিন্তু বাসার কাজ জমা দিতে হবে না। আপনাদের শিখবো আমরা কমিউনিটি যেই গ্রুপটা আছে, মানে শিখবো আমাদের যেই শিখবো আমরা অফিসিয়াল যে গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে সেখানে হচ্ছে বাসার কাজ সাবমিট করবে। তো পোস্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনার নাম লিখলেন, তারপর কোর্স লিখলেন, আপনাদের কোর্সের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্রি ব্যাচ 1, ক্লাস কত নাম্বার ক্লাস সেটা লিখলেন, এবং এরপরে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন। যেন হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিলে মূলত কি হয়, সেটা একটা ফোল্ডারের মতো তৈরি হয়ে যায়, যেন আমরা ওই হ্যাশট্যাগে ঢুকলে সবার প্রতিদিনের কাজটা, মানে কে কোন দিন কোন কাজটা দিল সেটার একটা লিস্ট পেয়ে যাই এভাবে। এই জন্য হচ্ছে হ্যাশট্যাগটাকে ব্যবহার করতে হবে। তো আপনারা সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হচ্ছে practice/work। আজকে কিন্তু প্রথম হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তাহলে আজকের আপনারা যদি বাসার কাজটা যদি পোস্ট করতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে practice/work 1 দিয়ে সেটাকে পোস্ট করতে হবে। মানে প্রথমে আপনার নেম লিখলেন, তারপরে কোর্স নেম, তারপর ক্লাস কত নাম্বার ক্লাস ছিল, practice/work 1। এখন কালকে যে বাসার কাজটা থাকতেছে সেটার কিন্তু ক্ষেত্রে এই হ্যাশট্যাগটা জাস্ট চেঞ্জ হবে practice/work 2। আর ক্লাস নাম্বার আজকে ক্লাস নাম্বার 2 নাম্বার লিখে দিলে কালকের ক্ষেত্রে 3, মানে পরের দিনের ক্ষেত্রে 3, এভাবে হচ্ছে সবগুলোই সিরিয়াল ভাবে মেনটেন করবে। আমি কি বুঝাইতে পারছি কিভাবে হ্যাশট্যাগটাকে ব্যবহার করবেন এবং কিভাবে পোস্ট করবেন? বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই নিয়ম ফলো করে আপনারা হচ্ছে ভিডিও পোস্ট করবে। আর শিখবো আমরা অফিসিয়াল গ্রুপে সবাই আছে, আমরা কমিউনিটি নামে যে গ্রুপটা আছে, না থাকলে আমি আপনাদেরকে লিঙ্কটা আজকে আবার মেসেঞ্জার চ্যাট বক্সে দিয়ে দিব। আর কথা হচ্ছে যে প্র্যাকটিস গুলো যে করবেন সেগুলো যেন কাউকে দেখানোর জন্য প্র্যাকটিস না, আপনি যত বেশি কাজ প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। এখন শুধু ক্লাস করলেন, বাসায় যেটা বাসার কাজ দিলাম সেটা করলেন, এভাবে জাস্ট লিমিটেড কাজ করলে কিন্তু আপনাদের শিখতে বেশি সময় লাগবে। তো যারা বেশি তাড়াতাড়ি পেন টুলটাকে এবং অন্যান্য টুলস গুলোকে আয়ত্ত করতে চান তারা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিস করার জন্য এই ফাইলগুলো কিভাবে পাবেন, আপনারা যদি ক্রোমে গিয়ে লোগো দিয়ে সার্চ দেন অনেক লোগো পাবেন। তো এখান থেকে হচ্ছে এক কালারের লোগো কিংবা হচ্ছে যেগুলো আপনি পারবেন সেসব টাইপের লোগো গুলো নিয়ে প্রথমে প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তীতে আমরা বাকি লোগো গুলো নিয়ে আলোচনা করব। ভাইয়া আমরা কি ফাইলে সেভ করব? ক্লায়েন্টকে যখন দিতে হবে সেক্ষেত্রে আপনাকে মেইন ফাইল হিসেবে এআই ফাইল রাখতে হবে। তারপরে হচ্ছে মানে প্রথমেই এআই ফাইলটা রাখে দিবেন আপনার, পরবর্তীতে যেন কাজে লাগে, পরবর্তীতে যেন সেটাকে কোনো এডিট দিলে কিংবা কোনো রিভিশন দিলে আমি আজকে এই কাজটা করলাম, এখন এটাকে ক্লায়েন্টকে আমি দিয়ে দিব এখন ক্লায়েন্ট তো এখন অ্যাক্টিভ নাও থাকতে পারে, অ্যাক্টিভ থাকলেও সে আমাকে এখন মেসেজ নাও করতে পারে, সে 1 ঘন্টা পরে মেসেজ করবে কিংবা 1 দিন পরে মেসেজ করবে। একদিন তো আর আমি পিসি অন করে এই ফাইল ওপেন করে সেটাকে রাখবো না। তো পরবর্তীতে যেন আমি সেটাকে এডিট করতে পারি কিংবা কাস্টমাইজ করতে পারি সেজন্য আমাদেরকে হচ্ছে এআই ফাইল রাখতে হবে। তারপরে হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য শুধুমাত্র আমরা প্রথমবারের ক্ষেত্রে জেপিজি ফাইল দিব, পিএনজি ফাইল দিলেও যেন ট্রান্সপারেন্ট না হয়। মানে মূলত কোনোভাবেই ক্লায়েন্টের যেই চাহিদা মানে হচ্ছে মেইন ফাইল অথবা একটা ট্রান্সপারেন্ট ফাইল এগুলো দেওয়া যাবে না। আমরা জাস্ট তাকে একটা জেপিজি ফাইল এটা সেভ করে তার প্রোফাইলে গিয়ে বলতে তার অর্ডার পেজ থেকে সেটাকে তাকে ডেলিভার করে দিব ফাইবার। যতক্ষণ না তার অর্ডারটা কমপ্লিট হবে ততক্ষণ আমার ওই ইমেজটাতে অটোমেটিক তারা হচ্ছে ওয়াটারমার্ক অ্যাড করে রাখবে। তো এসব বিষয়ে আমরা ফ্রিল্যান্সিং ক্লাসে আরো ভালো করে জানবো যে ফাইবারের মার্কেট প্লেসে কি হয় না হয়। তো প্রথমত বলে রাখি, কোনো কাজ করলে
সেটাকে ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ করে রাখবেন। ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের মেইন ফাইল, যেখানে আমরা পরবর্তীতে সেটাকে কোনো অ্যাডজাস্ট করতে পারি। আর ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে যেটুকু ফাইল তো এইটুকুই। আর আপনারা হচ্ছে বাসায় আরো যদি বেশি প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে এরকম বিভিন্ন লোগোগুলা, 1 কালার 2 কালারের লোগোগুলা নিয়ে হচ্ছে আপনার বাসায় পেন টুল দিয়ে এগুলোকে প্র্যাকটিস করবেন। আর আপাতত আমি 2টা বাসার কাজ দিচ্ছি, আপনারা এগুলো করে আমাদের গ্রুপে ওই নিয়ম অনুযায়ী পোস্ট করে দিবেন। আমি নিয়মটা গ্রুপে আবার পোস্ট করে দিব, তাহলে যারা এখন মিটিং উপস্থিত নাই কিংবা যারা নেটওয়ার্ক জনিত কারণে সেটাকে মিস করে ফেলছে, তারা যেন সেটা দেখে গ্রুপে পোস্ট করতে পারে। আর কথা হচ্ছে যে আবারও বলতেছি, প্রপার ডেডিকেশন নিয়ে আপনারা কাজগুলো করবেন। আর ক্লাসে কাউকে জয়েন করা কিংবা গ্রুপে কাউকে জয়েন করা কিংবা ক্লাসের লিঙ্ক কাউকে দেওয়া যাবে না, আগেই বলছিলাম। আর গ্রুপে অনেক সময় দেখা যায় কোনো একটা ইনফরমেশন দিলে সেখানে অনেকে লাইক কিংবা সেখানে যে ইমোজিটা থাকে সেটাকে ইউজ করে। তো এটা ইউজ করলে কি হয়, আমাদের মেসেজগুলো কিন্তু উপরে চলে যায়। কিংবা গ্রুপে মেসেজ দিলাম যে আজকে রাত 9টার সময় ক্লাস আছে, তো অনেক সময় অনেকে আমরা মেসেজ করি যে ওকে ঠিক আছে। তো ওকে ঠিক আছে এসব মেসেজগুলো আমরা চাইলে ইগনোর করতেই পারি, কারণ গ্রুপে আপনি জয়েন হচ্ছেন সেটা ওকে বলে জানিয়ে দেওয়ার সেরকম দরকার নেই। আমি গ্রুপে এই মেসেজটার কথা বলতেছি না, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ নাও হতে পারে, কিন্তু যখন আমরা গ্রুপে মানে মেসেঞ্জার চ্যাট গ্রুপে কোনো ইনফরমেশন শেয়ার করতে যাই, তখন অনেক সময় অনেকেই অনেক মানে সেখানে যে লাইকের অপশনটা থাকে কিংবা আমাদের থিমে যেই ইমোজির অপশনটা থাকে সেটা অনেক সময় দিয়ে সেটাকে উপরে মেসেজটা উপরে চলে যায়। তো আপনারা চাইলে সেখানে মেসেজের মধ্যে রিয়াক্ট যে অপশনটা আছে, মেসেজ রিয়াক্ট অপশনটাকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনারা মেসেজ দেখে চুপ করে থাকতে পারেন। যদি কারো কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনার গ্রুপে মেসেজ করতে, সরি, যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে গ্রুপে মেসেজ করতে পারেন অথবা আমাকে পার্সোনাল ভাবে ইনবক্স করতে পারেন। তাছাড়া গ্রুপে মানে কোনো প্রকার কাজ ছাড়া কিংবা অযৌক্তিক ভাবে কোনো মেসেজ কিংবা স্টিকার সেন্ড করা যাবে না। আর যেটা আগেই বলছিলাম যে আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবো, কেউ কাউকে ছোট করবো না কিংবা ছোট করা হয় এরকম টাইপের কথা বলবো না। তো এই ছিল আমাদের রুলস, এই ছিল আমাদের ক্লাস। আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। তো যদি আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতে পারি। ওকে ভাইয়া। হোমওয়ার্কটা একটু দ্রুত দিয়ে দিই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনারা হোমওয়ার্কটা খুব তাড়াতাড়ি বলতে নেক্সট ক্লাসের আগেই সেটা জমা করে দিয়ে দিন। আর গ্রুপের লিঙ্কটা আমি চ্যাট বক্সে বলতে মেসেঞ্জার চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে গ্রুপে পোস্ট করে দিয়ে দেবেন। ঠিক আছে ভাইয়া।